আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আজকে থেকে সিএসএস। তো সিএসএস শেখার আগে আপনারা আপনাদের পিসিতে একটা এডিটর ইনস্টল করে নেবেন। আমরা যে এডিটরটা নিয়ে সবসময় কাজ করব, তো আমরা তো এতদিন নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করেছি, এখন আমরা নতুন একটা এডিটর ইউজ করব। এডিটরটা হচ্ছে সাবলাইম টেক্সট। আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে সাবলাইম টেক্সট থেকে সার্চ দিবেন। সাবলাইম টেক্সট থেকে সার্চ দিলে প্রথম যে লিঙ্কটা আসবে, এখানে যেখানে ডাউনলোড লেখা আছে ওটাতে যাবেন। ওখানে গিয়ে এখান থেকে আপনাদের কম্পিউটারের পিসি কনফিগারেশন অনুযায়ী যেখানে আছে ওনলি 64 বিট, তো আপনাদের যদি পিসি থাকে ওনলি 64 বিটের পিসিটা, তাহলে এই ভার্সন এখানে ক্লিক করলে ডাউনলোড হবে অটোমেটিক। আর অন্যান্য এখানে উইন্ডোজ এটাতে ক্লিক করলে দেখি আরও হয়তো অন্য বিটের, এটা হচ্ছে 32 বিটের, এটা হচ্ছে 64 বিটের। ঠিক আছে, তো আপনারা যে পিসিটা এটা ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে কেউ যদি লিনাক্স ইউজ করেন তাহলে এখান থেকে লিনাক্সের জন্য ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো এভাবে ডাউনলোড করার পরে আপনি ইনস্টল করে নেবেন আপনার পিসিতে। তো ইনস্টল করার পরে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো ইনস্টল করার পরে কি করতে হবে, আপনি সাবলেম টেক্সটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে আমি ওপেন করলাম। ভয়েস শোনা যাচ্ছে তো না? তো এখানে আপনি একটা কাজ করতে হবে, একটু কাজ করতে হবে আপনাদের। এখানে আমরা যখন ডিরেক্টরি বানাবো, আজকে তো আপনাদের হচ্ছে বেজ 5 ক্লাস 4, তো আমরা এখানে যে ডিরেক্টরি বানাবো সেটা আমি আগের ক্লাস থেকে নিয়ে আসি, ক্লাস 3 থেকে নিয়ে আসি। এগুলো তো অলরেডি আমরা জানি কীভাবে ডিরেক্টরি তৈরি করতে হয়, এখানে আমি রাখলাম। তো এখানে রাখার পরে আপনি এখানে কপি করা হলো। আর এটাকে আপনি হচ্ছে এখন আগে যেভাবে আমরা ইয়াতে ওপেন করতাম, আপনার এই যে ফোল্ডার ফাইলটাকে এডিট করতাম কিসে, নোটপ্যাড প্লাস প্লাসে, কিন্তু এখন আমরা ওপেন করবো কিসে, সাবলিম টেক্সট 3-তে। বাট আপনার পিসিতে এই অপশনটা আসবে না, ওপেন উইথ সাবলিম টেক্সট 3 এই অপশনটা আসবে না। ঠিক আছে, তো আপনাকে একটু কাজ করতে হবে। তো কি কাজ করতে হবে আপনাকে আবার দেখাই দিব আমি। তো আপনার এখানে এই অপশনটা আসবে না, আমি করে রেখেছি, এই জন্য আপনার এখানে আমার এখানে এই অপশনটা এসেছে। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে একটু ক্রোমে যাবেন। আমি কি বলেছি, প্রথমে ডাউনলোড করতে হবে, পরে ইনস্টল করতে হবে। তারপর বললাম যে এখানে আপনার এই অপশনটা আসবে না, ওপেন উইথ সাবলিম টেক্সট 3 শুরুতেই আসবে না। তো আপনাকে একটু কাজ করতে হবে। সেই কাজটা করার জন্য আপনি এতে যাবেন, ক্রোমে যাবেন বা আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। সেখানে গিয়ে আপনি লিখবেন হচ্ছে এই লেখাটা লিখবেন, আমি যেটা লিখি। আপনি এটা কোথাও লিখে রাখতে পারেন যে আমি কি লিখে সার্চ দিই বা কি লিখি। আমি ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো বলি সেগুলো আপনি খাতায় বা ল্যাপটপের স্ক্রিনে লিখে রাখতে পারেন। তাহলে পরবর্তী যখন আপনাদের প্র্যাকটিস করার টাইম দেব, তখন আপনারা ওইটা দেখে কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি কি করেছি, ওপেন উইথ সাবলিম টেক্সট 3 এটা লিখে আমি সার্চ দিচ্ছি। দেখেন, এখানে যে প্রথম যে ফোল্ডারটা আসবে, প্রথম যে ইয়াটা আসবে, ওপেন ফোল্ডার্স অ্যান্ড ফাইলস, এই লিঙ্কে যাব আমরা। এই লিঙ্কে গিয়ে আপনি হচ্ছে এখানে কতগুলা যে কোড দেখতে পারবেন, 1 থেকে 13 পর্যন্ত এই যে আপনার কোড আছে, কেউ হয়তো জয়েন করার চেষ্টা করতেছে আমাদের সাথে। আচ্ছা, তাহলে আপনি কি করতে হবে, আপনাকে এই যে কোডগুলো আছে এই কোডগুলো হচ্ছে আপনাকে কপি করতে হবে। তো কপি করবেন কিভাবে, এই যে এখানে সবগুলো সিলেক্ট করবেন, তারপর হচ্ছে কন্ট্রোল সি অথবা এই যে মাউসের মাধ্যমে কপিতে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করে নিয়ে এখন আপনি আপনার যে কোনো একটা ইয়াতে যাবেন, ফাইলে যাবেন বা ডেস্কটপে যাবেন। এটাতে ডেস্কটপ, এখানে আমি রাখি। তো এখানে এখানে নিউ টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, এটাকে ওপেন করবেন। ওপেন করে এখানে আমরা পেস্ট করে দিব, আমাদের যেটা কপি হয়েছে এটা পেস্ট করে দিব। তাহলে এটা পেস্ট হলো। এখন আপনি এই যে ফাইলে গিয়ে সেভ অ্যাজ এখানে যাবেন।
এখানে গিয়ে আপনি হচ্ছে ফাইলের নামটাকে চেঞ্জ করে দিবেন। আমি দিলাম হচ্ছে ওপেন ডট, এখানে একটা মাথা রাখতে হবে, ডটের পরে অবশ্যই ব্যাট দিতে হবে, বিএটি ব্যাট। ঠিক আছে, তো ওপেন ডট ব্যাট নামে আপনি সেভ করবেন, আর এটা এখানে অল ফাইলস দিয়ে দিন, আর এখানে তারপর হচ্ছে আপনি সেভ দিয়ে দিন। তাহলে আমি কি নামে সেভ করেছি, ওপেন ডট ব্যাট, আর এখানে এই যে অল ফাইলস দিয়ে দিয়েছি। এখন আমি সেভ করতেছি। সেভ করার পরে আপনি হচ্ছে এই যে ওপেন ডট ব্যাট নামে আপনি এখানে একটা ইয়া পাবেন, আগেরটা দরকার নেই, এটা নতুনটা ওপেন ডট ব্যাট। তো এটাকে আপনি এখন কিছু ওপেন করবেন, দেখেন ওপেন ডট ব্যাটকে আপনি ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিছু কোড এক্সিকিউট হবে, এই যে কিছু কোড এক্সিকিউট হবে, তারপরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, অথবা যে কোনো একটা কিবোর্ডের যে কোনো কিছুতে ক্লিক করলে এটা চলে যাবে। ঠিক আছে, তো তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার কাছে এই অপশনটা আসবে, আমি যেটা কথা বললাম একটু আগে, এই যে এই অপশনটা আসবে ওপেন উইথ সাবলিম টেক্সট 3, এর আগে কিন্তু আসবে না। ঠিক আছে, আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু এই অপশনটা আসবে না, আপনাকে আবার এই যে ওপেন উইথ দিয়ে খুঁজে খুঁজে সক্রেটিস অথবা এখান থেকে আপনাকে সাবলিম টেক্সট 3টা ওপেন করতে হবে, ওপেন করে এই ফোল্ডারটাকে ওপেন করতে হবে, এটা একটা ঝামেলা বা সময় সাপেক্ষ। তো সেই জন্য আমি এই কাজটা আপনাদেরকে দেখাইলাম। ঠিক আছে, তো এটা বুঝতে কারো একটু অসুবিধা আছে? হ্যাঁ, নোট করে রাখেন। জি, রেকর্ড করছি, রেকর্ড করতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি যখন এই অপশনটা ইয়া করবেন, তারপরে হচ্ছে আপনি আপনার যে ডিরেক্টরি, আমার ডিরেক্টরি হচ্ছে ওয়েবসাইট, তার ভিতরে তো সবগুলো পাই। তো আমি ওয়েবসাইট ফোল্ডারটাকে আমি হচ্ছে এইটাতে ওপেন করবো, আমি ফোল্ডারকে ওপেন করবো, নট ফাইলকে। ফোল্ডারকে ওপেন করলে কি হবে, আমার এখানে সবগুলা ফোল্ডারের নাম, মানে এর ভিতরে যা যা ফোল্ডার আছে, এখানে এর ভিতরে কি কি ফোল্ডার আছে, সিএসএস, ফন্টস, ইমেজেস, জেএস, আমার এখানে এই যে সাবলিম টেক্সটে আমি আগেটা কেটে দিচ্ছি, আমার দুটো ওপেন ছিল, তো সিএসএস ফন্ট দেখেন এই ফোল্ডারগুলোর নাম কিন্তু এখানে চলে আসছে। তো এটা সুবিধা আছে কি, আমরা এখান থেকে দেখতে পারবো যে ইমেজের নামটা কি, নতুন একটা ফাইল তৈরি করতে পারবো, এখান থেকে তৈরি করতে পারবো, আমাকে আর এখানে যাইতে হবে না। আমি এখানে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, কপি করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা একটা সুবিধা। আরও কিছু সুবিধা আমরা পাবো, সেগুলো দেখবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে আমাদের নতুন এডিটর। এখানে যে index.html এটাতে ক্লিক করবে, ক্লিক করলে হচ্ছে এটা শুরুতে থাকবে না। তো আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তো প্যাকেজ ইনস্টল করার নিয়ম হচ্ছে, আপনি ফার্স্ট টুলসে যাবেন, আপনার নিচে একটা অপশন আসবে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল, এই অপশনটা আমার এখানে নাই, আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। তো আপনি যেহেতু নতুন, আপনার পিসিতে যখন নতুন সেটআপ দিবেন তখন এটার নিচে হচ্ছে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল এই অপশনটা পাবেন, তাহলে এটাতে ক্লিক করবেন, এটা নিচে থাকবে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল। ঠিক আছে, ইনস্টল প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করার পরে আপনি এই যে প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে গিয়ে আপনার এই অপশন দুটো আসবে, এর আগে এই অপশন দুটো থাকবে না। আপনি যখন টুলসে গিয়ে যখন ইনস্টল প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করবেন তখন আপনার কাছে এই দুইটা অপশন আসবে, এর আগে কিন্তু এই দুটো অপশন থাকবে না, মাথায় রাখবেন। তাহলে আপনি হচ্ছে প্যাকেজ, এখান থেকে প্যাকেজ কন্ট্রোলে যাবেন, প্যাকেজ কন্ট্রোলে গিয়ে এখানে লেখা আছে ইনস্টল প্যাকেজ, এখানে যাবেন, এখানে গিয়ে একটু ওয়েট করতে হবে, আপনি এখানে লিখবেন হচ্ছে ইএমএমইটি, ইএমএমইটি, ইমেট, ইমেট ক্লিক করলে প্রথম একটা ইমেট আসবে। আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি, যেমন আমার এখানে এই যে এই অপশনটা ইনস্টল করা আছে, তো আমার যেহেতু ইনস্টল করা আছে এর জন্য এটা শো করতেছে না, তো আপনাদের শো করবে যেহেতু আপনারা পিসিতে ইনস্টল করা নেই। তো এখানে লেখা থাকবে ইমেট শুধু, তখন এটাকে ক্লিক করবেন, ক্লিক করলে ওটা ইনস্টল হবে। ঠিক আছে, ইনস্টল করার পরে আপনি হচ্ছে এটাকে ক্লোজ করবেন, ক্লোজ করে আবার এটাকে আবার ওই ফোল্ডারটাকে আবার সাবলিম টেক্সট ওপেন করবেন, তাহলে আপনার প্যাকেজটা কাজ করবে, নয়তো কাজ করতেও না পারে। ঠিক আছে, বুঝতে পেরেছি? না বুঝলে আমি দেখা দিব, আপনাদের যখন করবেন তখন কাজটা আমি আবার আপনাদেরকে দেখে দেবো, নো প্রবলেম। আচ্ছা, আমি ফার্স্টে কি বলেছি, জি আমি বলেছি টুলসে যাবেন, টুলসে গিয়ে হচ্ছে এখানে একটা অপশন আছে, তো অপশনটা আমার এখানে নাই, আমি অলরেডি এটা নিয়ে কাজ করে ফেলেছি। ডেভেলপারের নিচে একটা অপশন থাকবে, এটা হচ্ছে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি হচ্ছে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে গিয়ে আপনি এখানে দুইটা অপশন পাবেন, প্যাকেজ সেটিং এবং প্যাকেজ কন্ট্রোল। তো আপনি এই অপশন দুইটা তখনই পাবেন যখন আপনি এখানে গিয়ে ইনস্টল প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করবেন, ইনস্টল করার পরে এই দুটো অপশন আপনাকে দিবে। তারপরে আপনি প্যাকেজ কন্ট্রোলে যাবেন, প্যাকেজ কন্ট্রোলে গিয়ে ইনস্টল প্যাকেজে যাবেন, ইনস্টল প্যাকেজ যাওয়ার পরে আপনি লিখবেন হচ্ছে ইএমএমইটি, ইমেট, এই অপশনটা লিখবেন।
এটা এই লেখাটা লিখবেন, লিখলে আপনার কাছে শুধুমাত্র ইমেজ এই লেখাটা আসবে না, সিএসএস স্নিপেটস এই লেখাটা আসবে না, শুধুমাত্র ইমেজ আসবে লেখা। ঠিক আছে, তখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে প্যাকেজটা ইনস্টল হবে। ইনস্টল করার পরে একটু সময় নেবে ইনস্টল হতে। ইনস্টল হলে আপনাকে একটা মেসেজ দিবে যে ইনস্টল করা হয়েছে, নতুন একটা অ্যাপে একটা মেসেজ দিবে। তারপরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে গিয়ে আপনি ওই ব্রাউজারটাকে ওই সাবলাইম টেক্সটে ওই ফোল্ডারটাকে আবার নতুন করে ওপেন করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি এবার? আচ্ছা, এই যে ক্লোজ করবেন, ক্লোজ করার পরে আপনি হচ্ছে এখানে এই যে এই ওয়েবসাইটটাকে আবার এই যে ওপেন হয়ে সাবলাইম টেক্সট কিবোর্ডে ওপেন করবেন। এই তো। আচ্ছা, এখন এখানে দুইটা ওপেন হবে, তো আপনার পিছনে যেটা থাকবে এটাকে ক্লোজ করে দিন, তো আপনার দুইটা দরকার নেই। ঠিক আছে, পিছনটা রিমুভ করে দিন। তাহলে দেখা যাবে যে এই যে index.html-টা, এখন আমরা যদি html লিখি যে শুধু html5, আমরা অলরেডি দেখেছি যে প্রথমে বেসিক স্ট্রাকচারটা লিখতে হয়। তো এখন থেকে আমাদের আর বেসিক স্ট্রাকচার লিখতে হবে না, এই এডিটর আপনাকে বেসিক স্ট্রাকচার তৈরি করে দিবে। তাহলে আপনি কি করবেন, html5 লিখবেন, 5 লিখে কিবোর্ডে ট্যাব চাপবেন। ট্যাব চাপলে আপনার হাতে দেখবেন এই বেসিক স্ট্রাকচার অটোমেটিক সে আপনাকে তৈরি করে দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছি তো? কি লিখতে বলেছি আমি, HTML5 লিখে ট্যাব দিবেন, ট্যাব দিলে হচ্ছে আপনাকে এই বেসিক স্ট্রাকচার তৈরি করে দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো আমি আপনাদেরকে যখন টাইম দিব তখন আপনারা এই যে এই কাজগুলো করে নেবেন, এখন করতে হবে না, এখন ক্লাসটা মনোযোগ সহকারে করেন। ঠিক আছে, এখন কম্পিউটারে কিছু করেন না, শুধু জাস্ট দেখেন, বুঝেন এবং নোট করে রাখেন যে আমি কি করতে বলছি, কি করতে বলিনি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা আজকে থেকে হচ্ছে সিএসএস প্র্যাকটিস করব। তো সিএসএস শেখার জন্য আমাকে জি এইচটিএমএল এর স্যার যে ব্লক ক্যারি লাইনের একটা প্রবলেম ছিল, এটা কি স্যার দেখানো যাবে নাকি স্যার সিএসএস আচ্ছা, এটা আপনি হচ্ছে ইয়াতে দেখেন, যখন আমাদের ডিসকাশন ক্লাস থাকবে ওখানে দেখেন, ডিসকাশন টাইম তো আছে আপনাদের। ঠিক আছে, ডিসকাশন টাইমে দেখেন। আচ্ছা, এখন ক্লাস করেন, এখন রেকর্ডিং হচ্ছে তো আপনাকে দেখে এটা রেকর্ডিংটা ইয়া হবে। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো সিএসএস প্র্যাকটিস করব। তো আমি একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করি। আচ্ছা, এখানে আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা ওপেন করি। আমরা কি কি শিখবো দেখি আমরা। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা নিয়ে প্র্যাকটিস করবো সেটা হচ্ছে CSS3। তো CSS3 বলতে বোঝায় যে CSS এর হচ্ছে 3 ভার্সন চলতেছে এখন রানিং। তো আমরা লেটেস্টটা শিখতেছি CSS3। CSS এর মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। তো এটা কেন ইউজ করা হয়, এটা হচ্ছে আমরা যখন HTML দিয়ে কোনো একটা ওয়েবসাইট তৈরি করি তখন কিন্তু এটার মধ্যে কোনো ডিজাইন থাকে না, কোনো কিছু কালার করতে পারি না, তারপর হচ্ছে কোনো উইথ হাইট ঠিক মতো দিতে পারি না, এলোমেলো থাকে সবকিছু। তো এই আপনি আপনার ওয়েব পেজটাকে সুন্দরভাবে আপনার মনের মতো করে ডিজাইন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিএসএস ইউজ করতে হবে। ঠিক আছে, তো সিএসএস দিয়ে কি করা হয়, কোনো একটা ওয়েব পেজকে, এক কথায় বলতে পারি কোনো একটা ওয়েব পেজকে ডিজাইন করা হয়। মনের মতো করে সাজাবেন আপনি আপনার ওয়েব পেজকে, কোথায় এই ছবিটা রাখবেন, কোথায় নিলে সুন্দর লাগবে, কি পরিমাণ কতটুকু কালার দিবেন, ঠিক আছে, কতটুকু পরিমাণ উইথ হাইট দিবেন, সবকিছু আপনি এখানে করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে CSS3 কেন ইউজ করা সেটা বুঝলাম, এবং CSS এর পুরো নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। ঠিক আছে, তারপর হচ্ছে CSS3 এর আজকে আমরা কি কি পার্ট নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এগুলা নিয়ে আলোচনা করব। এখানে আরো কিছু আছে, আজকে এই পরিমাণ আলোচনা হবে। তো আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হলো CSS এর কিছু থিওরি আমরা কিছু শিখি। এখানে আমরা একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিই, এখানে দিলাম হচ্ছে CSS। ওকে, তো আপনারা চাইলে নোট করতে পারেন, আমি লিখবো আর আপনারা নোট করেন। তো হচ্ছে এটাকে জুম করি, আচ্ছা কেউ হয়তো আমাদের সাথে জয়েন করার চেষ্টা করতেছে, নাইম খান। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে CSS টার থিওরিটিক্যাল কিছু পড়া পড়ি। তো CSS এর অলরেডি মিনিং আমরা জেনে গেছি, ক্যাসকেডিং স্টাইল শীট। তো CSS মেইনলি হচ্ছে আপনার 3 টাইপস, আমি লিখি যে আপনারাও লিখতে পারেন। 3 টাইপস হচ্ছে CSS এর প্রকারভেদ।
তো কি কি হতে পারে, 1 নাম্বার আমরা দিলাম হচ্ছে ইনলাইন সিএসএস। দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা ঠিক আছে, দেখা না গেলে বলো। তো সিএসএস এর সিএসএস হচ্ছে মেইনলি 3 টাইপস, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, তো ইনলাইন সিএসএস থেকে আমরা দেখবো যে ইনলাইন সিএসএস কিভাবে কাজ করে, তারপরে দেখবো হচ্ছে ইন্টারনাল সিএসএস, তারপরে লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমি যেটা আপনাদেরকে প্রিফার করবো সেটা হচ্ছে সবসময় ইউজ করবেন হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন ইন্টারনাল একটু কম ইউজ করবেন, আর এই এক্সটার্নালটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হবে। ঠিক আছে, তো আমি ফার্স্টে দেখা হচ্ছে ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয়। আচ্ছা, তো এটা লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি একটা ট্যাগ লিখি HTML এর মধ্যে। এটা হচ্ছে আমাদের HTML কোড। তো আমি সাপোজ হচ্ছে আমি একটা কাজ করি, এখানে আমি একটা আমরা যে টপিকসগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে এই যে কালার দিই তাহলে। তো আমরা তো আগে অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে পি লিখতাম, তো এখন আমরা এভাবে লিখবো না, আমরা শুধু ট্যাগের নামটা লিখবো। পি লিখলে ট্যাব দিলে পি ট্যাগ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে ওই যে অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে পি পি শেষ করতে হবে, এটা আর করতে হবে না। আপনি জাস্ট শুধু ট্যাগের নামটা লিখবেন। যেমন আপনি যদি লেখেন আইএমজি লিখে যদি ট্যাব দেন তাহলে আপনাকে আইএমজি ট্যাগ তৈরি করে দিবে। আপনি যদি লেখেন এ লেখেন তাহলে দেখবেন যে ট্যাব দিলে এই ট্যাগটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু করতে হবে না। তো আমরা এখন শিখবো যেটা, সেটা হচ্ছে পি ট্যাগের মধ্যে আমি লেখলাম হচ্ছে সাপোজ হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা লিখলাম। তো আমি এটাকে এখন কি করতে পারি, আমার এখন যদি স্ক্রিনে দেখি যে এটা আমার স্ক্রিনে কেমন দেখায়, আমি এটাকে প্লাস করে এই যে ওয়েবসাইটে আমি এখানে HTML-টাকে ওপেন করে কেউ কি জয়েন করতেছে আমাদের সাথে না? আচ্ছা, তাহলে আমি এখন যদি ব্রাউজারটা একটু দেখি যে আমাদের ব্রাউজার কেমন দেখাবে। এটা হচ্ছে এই যে এরকম দেখাচ্ছে, মানে এটার কোনো কালার টালার কিছু নাই, শুধুমাত্র একটা কালার আছে, মানে ডিফল্ট ভাবে যে কালারটা সে ব্ল্যাক। আচ্ছা, তো এখন আমি অন্য কালার চুজ করব। তো অন্য কালার দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, তো আমরা যদি এখন ইনলাইন সিএসএস প্র্যাকটিস করতেছি, তো ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয় সেটা যদি আমরা দেখি, তো ইনলাইন সিএসএস লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে হচ্ছে ইনলাইন সিএসএস লিখতে হয় হচ্ছে ওপেনিং ট্যাগের ভিতরে। আচ্ছা, আমি এখানে নোট করে দিই আপনাদের। ইনলাইন সিএসএস কোথায় লিখতে হবে? ওপেনিং ট্যাগের ভিতরে, ইনসাইড ওপেনিং ট্যাগ। ঠিক আছে, আমি কি বললাম, ইনলাইন সিএসএস লিখতে হবে হচ্ছে ইনসাইড ওপেনিং ট্যাগ। আচ্ছা, এটা কিভাবে লিখতে হবে, প্রথমে যেটা করতে হবে আপনাদের, প্রথমে লিখতে হবে হচ্ছে স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটের কি থাকতে পারে, আমি বললাম অ্যাট্রিবিউটের ভ্যালু থাকবে। আমরা যখন ওপেনিং ট্যাগে আমরা দেখেছিলাম সোর্স থাকে, টাইটেল থাকে, ইমেজের ক্ষেত্রে অল্টার থাকে। তো আমরা ইনলাইন সিএসএসটা আমরা যে অ্যাট্রিবিউট দিয়ে ইউজ করবো সেটা হচ্ছে স্টাইল। তো স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নেম। এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হচ্ছে আপনি ডাবল কোটেশন দিয়ে লিখবেন আপনার সিএসএস এর যে প্রপার্টি, এগুলোকে বলা হয় প্রপার্টি। কালার, টেক্সট অ্যালাইন, তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, এগুলো হচ্ছে প্রপার্টি। তো আপনি প্রপার্টি কিভাবে ইউজ করবেন, প্রথমে হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, তারপর হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে ওই প্রপার্টির নেমটা লিখতে হবে। তো সিএসএস প্রপার্টির নেম আমরা যদি কালার দিব, তো প্রপার্টির নেম হবে কালার। ঠিক আছে, কালারের পরে হচ্ছে কোলন দিতে হবে, তারপর হচ্ছে আপনি কি কালার চান ওই কালারের ভ্যালুটা দিতে হবে। আমি বুঝাতে পেরেছি? প্রথমে কি বললাম, যে প্রথমে একটা অ্যাট্রিবিউটের নেম সেট করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টাইল, তারপর হচ্ছে ইকুয়াল, তারপরে ডাবল কোটেশন দিয়ে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে আমাদের কালার, দ্যাট ইজ সিএসএস প্রপার্টি। তো ওই প্রপার্টির ভ্যালুটা আমরা কি দিব, প্রপার্টির ভ্যালুটা আমরা যে কালার চাই, ধরি আমরা হচ্ছে রেড চাই, তাহলে কালার দিব রেড। আমরা চাই ইয়েলো, তাহলে রেডের জায়গায় দিব ইয়েলো। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা তাহলে এই প্রপার্টিটা হচ্ছে আমি আমার ইনলাইন সিএসএস আকারে আমাদের HTML এ অ্যাপ্লাই করি। তো আমরা এখানে যে পি, এটা তো ওপেনিং ট্যাগ, আমি কি বলেছি যে ওপেনিং ট্যাগের ভিতরে অবশ্যই কি লিখতে হবে, ইনলাইন সিএসএস ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে পি ট্যাগের ভিতরে লিখতে হবে স্টাইল। স্টাইল স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নেম, ইকুয়াল, তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে আপনি হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দিয়ে হচ্ছে ওই সিএসএস প্রপার্টির নেম লিখতে হবে। তো আমাদের সিএসএস প্রপার্টির নেম হচ্ছে কালার, তো আমি এখানে কালার লিখলাম। তারপর হচ্ছে কোলন দিতে হবে, কোলন দিয়ে হচ্ছে ওই প্রপার্টির ভ্যালুটা, ওই প্রপার্টির ভ্যালু কি হতে পারে, রেড হতে পারে, অরেঞ্জ হতে পারে, ইয়েলো হতে পারে। আমরা কালারের আরো কিছু দেখব, কালার বিভিন্নভাবে অ্যাপ্লাই করা যায়।
ঠিক আছে, প্রথমে নাম দিয়ে অ্যাপ্লাই করা যায়, তারপরে হচ্ছে আপনি কিছু কোড দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, 8 GB দিয়ে ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে। তো কালার এখানে আমি যদি দিই রেড, কালার দিলাম রেড, তাহলে দেখেন আমার এখন আগে যেটা ছিল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওই লেখাটা কিন্তু এখন কিন্তু এটা কিন্তু রেড হয়ে গেল, ঠিক আছে। দেখেন একটু খেয়াল করেন, এখন কিন্তু লেখাটা কিন্তু রেড হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কালার। তো আমি বলেছি কালার কতভাবে দিতে পারবেন, কালার হচ্ছে 3 ভাবে দিতে পারবেন। একটা হচ্ছে আমি এখানে লিখি আপনাদের, কারণ হচ্ছে HTML কালার, HTML কালার, ঠিক আছে। এটা লিখে যদি আমি সার্চ দিই তাহলে দেখতে পারবো যে কালার কিভাবে কতভাবে দিতে পারি। আচ্ছা, HTML না লিখে CSS লিখে, CSS কালার, এই CSS কালার। এই যে দেখেন CSS কালার হচ্ছে আমরা এখানে অনেক ধরনের কালার আছে। তো এখান থেকে আপনি চুজ করতে পারবেন কালার। তো আমি আপনাকে কিছু নোট করে দিচ্ছি যে কালার আপনি কতভাবে দিতে পারবেন। এটাকে একটু জুম আউট দিচ্ছি, লিখলাম যে কালার, কালার টাইপস। একটা হচ্ছে 1 নাম্বার দিয়ে দিতে পারবেন হচ্ছে কালারের নেম অনুসারে, কালার নেম এটা হচ্ছে রেড হতে পারে, গ্রিন হতে পারে। আচ্ছা, আমাদের সাথে কেউ জয়েন করতেছে, ভাই। আচ্ছা, কালার হতে পারে রেড, গ্রিন, তারপর হচ্ছে অরেঞ্জ হতে পারে, তারপর হচ্ছে ইয়েলো হতে পারে, ঠিক আছে। আরো কিছু হতে পারে, আপনি জানেন অনেক কিছু নাম। আচ্ছা, কালার নেম দিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে আপনি হচ্ছে 8 GB কালার, 8 GB কালার, 8 GB মানে হচ্ছে 8 GB লিখি আপাতত। 8 GB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আপনি জানেন 3টা মৌলিক রং হচ্ছে লাল, সবুজ, নীল। এই 3টার মৌলিক রং দিয়ে পৃথিবীতে যত রং আছে আপনি কিন্তু সব রং তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আপনি রেড কতটুকু নিবেন, গ্রিন কতটুকু নিবেন, এই ব্র্যাকেটের ভিতরে লিখে দিবেন। তাহলে কি হবে, ওই অনুসারে আপনাকে হচ্ছে একটা কালার ওরা দিয়ে দেবে। কালার নেম অনুসারে দিতে পারি। একটা হচ্ছে 8 GB দিয়ে দিতে পারি। আরটা হচ্ছে আপনার 3 নাম্বার হচ্ছে হ্যাক্স কোড, মানে কিছু কোড আকারেও কালার দেওয়া যায়, হ্যাক্স কোডস। আচ্ছা, তো এই জিনিসটা আমরা দেখবো যে কোনটা কোন কাজে লাগে, কখন কোনটা দিব, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আমি প্রথমে আপনাদেরকে হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করতে বলবো, সাজেস্ট করবো, সেটা হচ্ছে পিক্সজি অথবা কালার পিকারও অনেক ইউজ করে। তো আপনি এখানে লিখবেন হচ্ছে পিক্সজি, PIXI, পিক্সজি, এটা লিখে আপনি হচ্ছে সার্চ দিবেন। আচ্ছা, আমি আগে ট্যাগগুলো ইউজ করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই, এই যে টোকেন ব্যবহার করেছি। তো এখান থেকে হচ্ছে আমি এটাকে ওপেন করি, পিক্সজি রেখে সার্চ দেবেন। আমি কিন্তু অলরেডি কিন্তু একটা সফটওয়্যার ইউজ করে ফেলেছি, সেটা সাবলাইম টেক্সট। মাথায় রাখবেন, এগুলো নোট করে রাখবেন আমি কি কি সফটওয়্যার ইউজ করতেছি। পিক্সজি লিখে সার্চ দেওয়ার পরে আপনি এখানে দেখেন কি আছে, যে এখানে পোর্টেবল অ্যাপ্লিকেশনও আছে, আবার হচ্ছে সোর্স কোড, জিপ আর্কাইভ, এটাতে দেন ইনে জিপ আর্কাইভ। তাহলে আপনাকে একটা জিপ ফাইল ডাউনলোড করতে হবে, যে pixg.zip। এখান থেকে আমি এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে হচ্ছে আমি এটাকে এক্সট্রাক্ট করব। তো এখানে হচ্ছে যে এক্সট্রাক্ট ফাইলস যাব, তাহলে এই যে পিক্সজি একটা ফোল্ডার তৈরি করে দিবে। এটার ভিতরে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে pixg.exe, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা। এটাতে আমি সফটওয়্যারটা ইনস্টল করে নিব। তো সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে গেছে, যে আমাদের এই যে পিক্সজি চলে এসেছে। তো আমরা এটাকে যে কোনো এক জায়গায় রাখবো, এটাকে টানাটানি করা যাবে, আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। আচ্ছা, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে এইটা এই কালারটা দিয়ে দিবেন, তাহলে এই মাউসের যে পার্শ্বটা সেটা এখানে রাখবেন। রাখলে দেখেন এই কালারটা কিন্তু আপনার এই যে পিক্সজি যে আপনার উইন্ডোটা এখানে কিন্তু শো করতেছে। আপনি যেখানে যে কালারের কাছে যান সেই কালারটা কিন্তু এখানে শো করতেছে। আপনি খেয়াল করেন তো নাকি? আচ্ছা, দেখেন আমি এই কালারটা দিব, দেখেন এই কালারটা কিন্তু শো করতেছে। আমি এই কালারটা দিব, এই কালারটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। আবার এই কালারটা আমি যে কালারটা দিতে চাই সেই কালারটা কিন্তু শো করতেছে। তো আমি কালারটা কিভাবে কপি করব? সাপোজ আমি হচ্ছে এই কালারটা দিতে চাই, এক্স্যাক্টলি এই কালারটা।
তাহলে আমরা কি করতে হবে, ওরা বলে দিয়েছি দেখেন, যে কোড দিয়ে দিয়েছে কতগুলো, একটা হচ্ছে হ্যাক্স, এইচটিএমএল, আরজিবি, সিএমওয়াইকে, এইচএসবি। তো আপনি কি করবেন, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র কন্ট্রোল অল্টার সি। ঠিক আছে, কি কি করতে হবে দেখেন, কন্ট্রোল অল্টার সি, যেখানে লেখা আছে কন্ট্রোল অল্টার সি কপি এইচটিএমএল, তাহলে আপনাকে কি চাপতে হবে, কন্ট্রোল অল্টার সি কপি এইচটিএমএল হবে। তো আপনি এখানে রাখেন, রাখার পরে আপনি এই কোডটাকে কালারটাকে কপি করবেন কিভাবে, কন্ট্রোল অল্টার সি লিখে কপি করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাকে কপি করার সিস্টেম হচ্ছে, আপনি যে কালারটা চুজ করতে চান মাউসের কার্সরটা ওইখানে রাখবেন, রাখার পরে আপনি লিখবেন হচ্ছে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল অল্টার সি, তাহলে কপি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি হচ্ছে আমাদের যে কোড এখানে যে রেড দিয়েছিলাম সেখানে আমি আর রেড দিব না, আমি ওই কালারটা দিব, তাহলে হচ্ছে কন্ট্রোল বি দিব, পেস্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আগে সামনে হ্যাশ দিয়ে দিবেন, যেহেতু এটা হ্যাক্সা কোড তাহলে হ্যাশ দিতে হবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। সেভ করার পরে আপনি আপনার ব্রাউজারটাকে রিফ্রেশ করেন, তাহলে যেটা দেখা যাবে সেটা হলো আপনার কালারটা একজাক্টলি ওই কালারটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন, এই কালারটা হয়ে গেছে। আপনি চান ফেসবুকের মতো কালার দিবেন, ফেসবুকের মধ্যে ব্লু কালারটা দিবেন, ফেসবুকের লোগো কালারটা দিবেন, তাহলে আপনি কি করবেন, ওই কার্সরটাকে আপনি ফেসবুকের লোগোর উপরে রাখবেন, রাখলে আপনার এখানে কালারটা দেখাবে। তারপর হচ্ছে কন্ট্রোল অল্টার সি চাপবেন, কপি হবে, কপি করার পরে আপনি আপনার কোডে গিয়ে কন্ট্রোল ভি চাপবেন, তাহলে এটা কাজ হবে। বুঝতে পেরেছি? জি, এখানে কপি করার পরে সামনে হ্যাশটা থাকবে না, তো আপনি হ্যাশটা দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। ওকে, ঠিক আছে, আশা করি আপনারা কালার যে কোনো কালার চুজ করতে পারবেন, অথবা আপনি চান যে আপনার একটা ওয়েবসাইট পছন্দ হচ্ছে ওই কালারটা আপনি দিবেন, তাহলে এই যে এটাকে আপনি এই কালারের মধ্যে রাখবেন, রাখলে হচ্ছে কন্ট্রোল অল্টার সি, তারপর হচ্ছে কপি, কপি করার পরে আপনি করে গিয়ে কন্ট্রোল বি দিবেন, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে আশা করি কালার কিভাবে দিতে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন। তো আমার এখানে তো একটা প্রপার্টি, হ্যাঁ একটা প্রপার্টি মানে এক কালার শুধু দিচ্ছি, আমি চাই যে এই লেখাটাকে মাঝখানে আনবো, মাঝখানে আনবো, মাঝ বরাবর আনবো। তো আমরা তো সেন্টার ট্যাগ ইউজ করেছিলাম, এখন আর সেন্টার ট্যাগ দিয়ে কাজ করব না। আমরা যেটা ইউজ করব সেটা হলো হচ্ছে টেক্সট অ্যালাইন। সিএসএস এর একটা প্রপার্টি নাম হচ্ছে টেক্সট অ্যালাইন, যে টেক্সট অ্যালাইন, টিইএক্সটি, টেক্সট অ্যালাইনমেন্ট। তো এটার মাধ্যমে কি করে আপনি হচ্ছে ডানে বামে মাঝে যে কোনো জায়গায় আপনার টেক্সটটাকে রাখতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে একাধিক সিএসএস প্রপার্টি কখন কিভাবে ইউজ করতে হবে, তো আপনার এটা হচ্ছে একটা প্রপার্টি, এই কালার এই যে সেমিকোলন মধ্যে হচ্ছে একটা প্রপার্টি, আপনি আরেকটা প্রপার্টি অ্যাড করবেন, তাহলে এই সেমিকোলনের পরে ওই প্রপার্টির নামটা লিখবেন টেক্সট, আমি দিলাম হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লিখলাম, তারপর হচ্ছে কোলন দিলাম, তারপর হচ্ছে সেন্টার। আপনি আরো একটা প্রপার্টি অ্যাড করবেন, তাহলে হচ্ছে সেমিকোলন পরে ওই প্রপার্টির নাম দিবেন, তারপর হচ্ছে কোলন, তারপর প্রপার্টির ভ্যালুটা দিবেন। ঠিক আছে, তো টেক্সট অ্যালাইন সেন্টার কি কাজ করবে, সেটা হচ্ছে ওই লেখাটাকে মাঝ বরাবর নিয়ে আসবে। আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করে যদি আমাদের ব্রাউজারটাকে যদি আমি একটু রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো এই যে লেখাটা মাঝ বরাবর চলে আসছে। ঠিক আছে, তো টেক্সট অ্যালাইনের কয়টা ভ্যালু হতে পারে, টেক্সট অ্যালাইনের তিনটা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে লেফট, রাইট, সেন্টার। তো ডিফল্ট ভাবে সে হচ্ছে লেফটে থাকে। তো আমি যেটা বললাম, আমি যেখানে লিখে দিই আপনাদের মাইনাস, আচ্ছা দেখেন হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনের কি কি ভ্যালু হতে পারে বলছি, আমার টেক্সট অ্যালাইনের ভ্যালু হতে পারে হচ্ছে লেফট, রাইট, সেন্টার। আরটা আছে, আরটা হচ্ছে আপনার জাস্টিফাই, জাস্টিফাই দিয়েও হবে। জাস্টিফাই কাজটা কি সেটা আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, তো লেফট, রাইট, সেন্টার ডিফল্ট ভাবে থাকবে সেই লেফটে, তারপরে আপনি এটাকে রাইটে নিতে পারবেন। আপনি যদি এখানে দেন টেক্সট এলান রাইট, তাহলে দেখেন কাজ করবে রাইট, তাহলে সেটা হচ্ছে রাইটে চলে যাবে। এই যে রাইটে চলে গিয়েছে। ঠিক আছে, জাস্টিফাই কি, জাস্টিফাইটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, জাস্টিফাইটা কি করে দেখেন, আমি ধরেন হচ্ছে আমরা তো এর আগে হচ্ছে হাবিজাবি কিছু লেখা নিয়ে এসেছিলাম, কিভাবে ওই যে কপি করে। তো এখন আমাদের আর কপি টপি কিছু করতে হবে না, আমাদের হাবিজাবি লেখা আমরা এভাবে তৈরি করতে পারবো। ধরেন হচ্ছে এখানে আমি পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আমি কিছু হাবিজাবি লেখা আনবো। তো আমাকে কি করতে হবে, হাবিজাবি লেখার নাম লিখতে হবে। আমরা যে হাবিজাবি লেখার নাম শুরু হয় লরেম দিয়ে। ঠিক আছে, আপনি চান লরেমের 10টা ওয়ার্ড শো করাবেন বা 20টা ওয়ার্ড শো করবেন, তাহলে 20 লিখবেন। আপনি চান 100টা ওয়ার্ড শো করবেন, তাহলে লরেম 100। আপনি চান 1000টা, তাহলে লরেম 1000।
তো আমি দিলাম হচ্ছে লরেম 50, তার মানে হচ্ছে লরেম এর 50টা ওয়ার্ড শো হবে। তো এটা লেখার পরে আপনি ট্যাব চাপবেন, ট্যাব চাপলে এখানে এই লরেমটা কাজ করতেছে না এই এডিটরে। আমি একটু খেয়াল করি আবার, লরেম 50। আচ্ছা, এই এডিটরটা এই ভার্সনে একটু সমস্যা আছে, যে লরেমের এটা কাজ করতেছে না। তো আমার পিসিতে আগে পিসিতে যে ভার্সনটা ছিল ওটাতে আবার লরেমটা কাজ করতো। এখানে হয়তো কিছু প্যাকেজ ইনস্টল করা লাগবে সেক্ষেত্রে। তো আমি এটা পরে দেখবো, আপাতত আপনারা হচ্ছে ইয়া করে নেন লরেমের এই যে শর্টকাটটা আমি আপনাদেরকে পরে ঠিক করে দিব। তো আমি আপাতত হচ্ছে এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, ঠিক আছে? এটা যেটা এখন কাজ করতেছে না, পরে সমনষ্ট করতেছে না এখন, আমি এটা ঠিক করে আপনাদেরকে পরে দেখাই দিব। আচ্ছা, লরেম ইপসাম লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে হচ্ছে এই যে হাবিজাবি কিছু লেখা নিয়ে আসি। আচ্ছা, এখানে স্পিডটা কি স্লো কাজ করতেছে নেটের, যে লোড নিতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম, এখান থেকে হচ্ছে আমি এই যে কিছু কোড কপি করে নিয়ে আসি। দেখা যায় তো না? আচ্ছা, এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি চাপার পরে তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এই যে ব্রাউজারটাকে যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো হচ্ছে লরেম ইপসামের লেখাগুলা কিন্তু শো করতেছে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে লেখাগুলা হচ্ছে এখানে কিন্তু স্পেস তৈরি হয়েছে। আমরা চাই যে লেখাগুলা একটা অ্যালাইনমেন্টে থাকুক, একদম সোজাসুজি থাকুক, লেফটে যতটুকু জায়গা রাইটে ততটুকু জায়গা। এখানে যে স্পেসটা থাকবে না, মানে একদম সোজাসুজি, যেমনটা হচ্ছে এরকম ভাবে দেখেন এই যে এই সোজা একদম কোনো স্পেস নাই, এখানে কোনো স্পেস নাই, আবার এখানে দেখেন এক সোজা এক সোজা। তো আপনাকে তখন কি ইউজ করতে হবে, সিএসএস এর প্রপার্টি টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এক্ষেত্রে ইউজ করতে হবে পি ট্যাগের ভিতরে। আমি আরেকটা স্টাইল ইউজ করলাম, স্টাইল ইকুয়াল টু হবে আপনার টেক্সট অ্যালাইন, এটা হচ্ছে জাস্টিফাই। তো জাস্টিফাই কাজটা আমরা একটু দেখি। এটাকে যদি আমি এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন যে এই যে দেখেন এখন সোজাসুজি চলে এসেছে, মানে আমার এই লেখাগুলো আর কোন মধ্যে সামনে কোনো গ্যাপ নাই, ঠিক আছে? শুরুতে গ্যাপ নেই, পরেও গ্যাপ নেই, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। বুঝতে পেরেছি তো? আপনি যদি টেক্সট অ্যালাইন সেন্টার দেন তাহলে এই লেখাগুলো সেন্টার থেকে শুরু হবে। আমি দেখাই আপনাদেরকে, এই যে সেন্টার, এই যে লেখাগুলো একটা সেন্টারে চলে এসেছে, লাস্টের লেখাটা দেখেন সেন্টারে চলে এসেছে। তারপরে আপনি বুঝেছেন, তাহলে টেক্সট অ্যালাইন তিনটা ভ্যালু হয়, এটা হচ্ছে আপনার লেফট রাইট সেন্টার, চারটা সরি, লেফট রাইট সেন্টার জাস্টিফাই, আর যেগুলোতে যেটা থাকবে সেটা হচ্ছে লেফট। আশা করি টেক্সট অ্যালাইনে লেফট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আপনাদের, ঠিক আছে? বুঝতে পেরেছি না? আচ্ছা, তাহলে আমি নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। আচ্ছা, আমি ফার্স্ট হচ্ছে দুই একটা প্রপার্টি আপনাদের ইনলাইন সিএসএস এর মধ্যে দেখাবো যে কিভাবে ইনলাইন সিএসএস টা ইউজ করতে হয়। আচ্ছা, টেক্সট ডেকোরেশনটা কি কাজ করে? টেক্সট ডেকোরেশনটা হচ্ছে আপনার লেখার নিচে হচ্ছে কোনো একটা আন্ডারলাইন দেওয়ার জন্য, আমরা অলরেডি আন্ডারলাইন দেওয়ার জন্য হচ্ছে HTML এর যেটা একটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ইউ ট্যাগ। তো আমরা এখন ইউ ট্যাগ ইউজ করব না, আমরা হচ্ছে টেক্সট ডেকোরেশনটা ইউজ করব। টেক্সট ডেকোরেশনটা কিভাবে ইউজ করে আমরা দেখি। ধরেন আমি এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের নিচে আমি একটা আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমি এখানে একটা প্রপার্টি অ্যাড করব। তো প্রপার্টি অ্যাড করার জন্য হচ্ছে যে আমার অলরেডি তো স্টাইল অ্যাট্রিবিউট আছে, এই সেমিকোলনের পরে আমি জাস্ট প্রপার্টিটার নাম লিখবো টেক্সট ডেকোরেশন। আপনি টেক্সট ডেকোরেশন লিখলে এখানে দেখেন এই লেখাটা শো করতেছে টেক্সট ডেকোরেশন, তারপর হচ্ছে আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটা লিখে সেমিকোলন দিবেন। সেমিকোলন দিলে দেখবেন যে আপনার এখানে এই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের নিচে যে আন্ডারলাইনটা কিন্তু চলে এসেছে। এই যে দেখেন আমি এখানে এটাকে মাঝ বরাবর নিয়ে আসি, তাহলে আমি এটাকে সেন্টার দিব, সেন্টার, তাহলে দেখা যাবে যে এই লেখাটা মাঝ বরাবর চলে এসেছে এবং এটার নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। বুঝতে পেরেছি তো? বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা টেক্সট ডেকোরেশনের কি কি ভ্যালু থাকতে পারে আমরা যদি একটু আমাদের অনলাইন সার্চ দিচ্ছি। তো টেক্সট ডেকোরেশন সিএসএস লিখে সার্চ দিলাম, এখানে যাই টেক্সট ডেকোরেশন প্রপার্টি। এই সাইটটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য, W3 স্কুলস এটাকে ফলো করতে পারেন। আচ্ছা,
স্লো কাজ করে। দেখেন ট্যাক্স ডেকোরেশন কি কি ভ্যালু হতে পারে আমরা যদি দেখি। ট্যাক্স ডেকোরেশনের নিচে যাচ্ছি, নিচে গেলাম, ট্যাক্স ডেকোরেশন লাইন। আচ্ছা, এখানে যেগুলা লেখা আছে আমরা যদি খেয়াল করি যে আন্ডারলাইন হতে পারে, ওভারলাইন হতে পারে, লাইন থ্রো হতে পারে। আচ্ছা, এখানে আরো কিছু থাকতে পারে, দেখি যে ওভারলাইন হতে পারে, লাইন থ্রো হতে পারে, তিনটা ভ্যালু হতে পারে, আন্ডারলাইন, ওভারলাইন, আরটা হচ্ছে লাইন থ্রো। লাইন থ্রো বলতে কি বোঝাচ্ছে আমরা যদি দেখি, আমরা দেখবো যে আসলে কোনটার কি আছে। আমরা যদি ওভারলাইন দিই, ওভারলাইন দিলে কি হবে, ওভারলাইন যদি আমি রিফ্রেশ দিই, ওভারলাইন মানে উপরে হবে দাগটা, ঠিক আছে। তারপরে যদি আমরা লাইন থ্রো দিই, লাইন থ্রো, লাইন থ্রো, লাইন থ্রো, THROUGH, লাইন থ্রো। তো আমি যদি এটা ইউজ করি তাহলে দেখি কি হচ্ছে। এটাকে আমি রিফ্রেশ দিলাম, এই যে লাইন থ্রো দিলে হচ্ছে মাঝ বরাবর কেটে যাবে লাইনটা। আমরা যেটা হচ্ছে ডেল ইউজ করেছিলাম HTML এর ক্ষেত্রে, সেটা হচ্ছে লাইন থ্রো, ঠিক আছে। এখন দেখেন আপনারা যারা HTML কোড মনে থাকে না, HTML এর ট্যাগ মনে থাকে না, সিএসএসটা ভালোভাবে শিখলে কিন্তু আপনি অনেক মানে ওইটাকে ছাড়াও কিন্তু কাজ করতে পারবেন। কিছু কিছু ট্যাগ মনে রাখলে চলবে, সব ট্যাগ মনে রাখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে লাইন থ্রো, আর আন্ডারলাইনটা হচ্ছে নিচে, ওভারলাইনটা হচ্ছে উপরে। আচ্ছা, তো আরেকটা প্রপার্টি হয় সেটা হচ্ছে নান। তো টেক্সট ডেকোরেশনের কি প্রপার্টি হতে পারে আমি এখানে নিচে লিখে দিচ্ছি আপনাদের। টেক্সট ডেকোরেশন আপনারা লিখে রাখতে পারেন, ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন হতে পারে, আন্ডারলাইন হতে পারে, তারপর হচ্ছে ওভারলাইন হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে লাইন থ্রো হতে পারে, লাইন থ্রো, ROUGH। তারপর হচ্ছে নান হতে পারে। আচ্ছা, নান কখন হবে, ধরেন আমরা হচ্ছে এ ট্যাগ ইউজ করি একটা, ধরেন আমি এখানে একটা এ ট্যাগ নিলাম, এ ট্যাগ রেখে ট্যাব দিব, এই যে এটাকে ট্যাব দিব, তাহলে হচ্ছে এ ট্যাগ তৈরি হয়ে যাবে। তো এই ট্যাগের এখানে আমি দিলাম হচ্ছে ধরেন গো টু মাই ফেসবুক প্রোফাইল, গো টু মাই ফেসবুক পেজ, ঠিক আছে। তো এটা লিখে যখন আমি দিব, যে আমি যখন এটাকে ব্রাউজারে যখন দেখবো, তখন দেখবো যে এটা নিচে এমনিতে একটা আন্ডারলাইন চলে এসেছে, ঠিক আছে। আমি কিন্তু কোনো আন্ডারলাইন ইউজ করি নেই। তো এই আন্ডারলাইনটা মোছার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই যে এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। স্টাইল ইকুয়াল টু আমরা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আমরা দিব হচ্ছে নান। তাহলে দেখা যাবে ওই যে আন্ডারলাইনটা এটা এখন মুছে যাবে। দেখি আন্ডারলাইন চলে গিয়েছে। তাহলে ডিফল্ট ভাবে যে কোনো যদি কোনো ট্যাগের আন্ডারলাইন থেকে থাকে, তাহলে আমরা টেক্সট ডেকোরেশন নানের মাধ্যমে ওই লেখাটাকে, ওই আন্ডারলাইনটাকে মুছতে পারবো। বুঝতে পেরেছি তো? বুঝতে পেরেছি এতটুকু পর্যন্ত? প্রবলেম নাই তো? না না, প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এতক্ষণ আমরা যেটা প্র্যাকটিস করলাম সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, ঠিক আছে। তো আমি আর ইনলাইন সিএসএস এখন ইউজ করব না। তো আমরা সেম কাজগুলাই আবার হচ্ছে ইন্টারনাল সিএসএস দেখি, যে ইন্টারনাল সিএসএস কিভাবে এটা কাজ করে। তো আমি এখানে এটাকে আমি মুছে দিচ্ছি, সবগুলো লেখা মুছে দিলাম। আচ্ছা, এখানে এগুলো থাকুক, শুধুমাত্র এখানে এগুলো মুছে দিচ্ছি, স্টাইলগুলো মুছে দিচ্ছি। এটাকে আবার আমরা স্টাইল করব। তো আমি এখানে একটু দেখি আমাদের ভিউটা কেমন দেখাবে, এরকম দেখাবে। তো আমি এই জিনিসটাকে আবার হচ্ছে ইন্টারনাল সিএসএস ভাবে কাজ করাবো। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এখানে হেড ট্যাগের ভিতরে লিখতে হবে। আমি এখানে ইন্টারনাল সিএসএস কোথায় অ্যাপ্লাই করব আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের, ইনসাইড হেড ট্যাগের ভিতরে লিখতে হবে। ইন্টারনাল সিএসএস কোথায় লিখতে হয় দেখেন, ইনসাইড হেড ট্যাগের ভিতরে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টারনাল সিএসএস আমরা এখন ইউজ করব, সেটার জন্য হচ্ছে আপনাকে হেড ট্যাগ কোনটা, এটা। তো এটার যে এটা এই লিংক আপাতত বুঝতে হবে না, এটা নিচে এই লিংকটা কি জিনিস এটা বুঝতে হবে না, এটা কি জিনিস এটা এখন বুঝতে হবে না, এটা আপনাদেরকে দেখায়নি। তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কি কাজে লাগে, এটা কি কাজে লাগে। আচ্ছা, আমি জাস্ট এখানে আমি একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে স্টাইল। আমরা
স্টাইল ট্যাগ নিব, STYL স্টাইল ট্যাগে ট্যাপ দিব, তাহলে দেখা যাবে যে স্টাইল একটা ট্যাগ তৈরি হয়ে যাবে। স্টাইল ট্যাগের ওপেনিং ট্যাগ, স্টাইল ট্যাগের ক্লোজিং ট্যাগ, এই দুটা ট্যাগ ইউজ করবো আমরা। ঠিক আছে, তো এটার ভিতর হচ্ছে আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে এটার ধরেন আমরা যে কাজগুলো করেছিলাম, পি কে মাঝখানে আনবো, তারপর হচ্ছে পি নিচে আন্ডারলাইন দিব, এই কাজগুলো হচ্ছে আমরা হচ্ছে ইন্টারনাল ভাবে অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ট্যাগকে স্টাইল দিতে চান ওই ট্যাগের নামটা আগে লিখতে হবে। আপনি কোন ট্যাগকে স্টাইল দিতে চান, পি ট্যাগকে, এখানে পি ট্যাগ তো অনেকগুলো আছে, হ্যাঁ। তো আপনি একটা কাজ করেন, আমি আপাতত এই ট্যাগটা মুছে দিচ্ছি। একাধিক ট্যাগ একরকম থাকলে কিভাবে করতে হয় এটা পরে দেখাবো, এটা এখন কাজ না, এটা পরে। তো আমার এখানে একটা পি ট্যাগ আছে, একটা এ ট্যাগ আছে। তো আমি চাই যে পি ট্যাগটা স্টাইল হোক, পি ট্যাগের কালার চেঞ্জ হোক, পি ট্যাগের ইয়া চেঞ্জ হোক, মাঝখানে আসুক, এটা নিচে আন্ডারলাইন হোক। তো আমি এটা কিভাবে করতে পারি, প্রথম হচ্ছে পি, পি নাম লিখবো পি, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। ঠিক আছে, তার কি দেখেন, প্রথমে ধরলাম, কাকে ধরবো, পি থেকে ধরে ওকে আমি হচ্ছে সাইজ করব, সাইজ করার জন্য ওকে বাঁধলাম, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওটাকে বাঁধলাম। তারপর হচ্ছে ওকে সাইজ করার জন্য বিভিন্ন প্রপার্টি অ্যাড করব সিএসএস এর। তো আমি কি করতে পারি, পিকে কালার দিতে পারি, তাহলে কালার লিখবো, কালার ধরুন আমি দিলাম হচ্ছে রেড। ঠিক আছে, লাস্টে অবশ্যই সেমিকোলন দিতে হবে, না হলে পরের প্রপার্টিটা কাজ করবে না। তো আমরা দেখি যে পি এর কালারটা এখন চেঞ্জ হয়ে কিনা। এই যে দেখেন পি এর কালার কিন্তু রেড হয়ে গেছে। ঠিক আছে, এই কাজটা আমরা এর আগে করেছিলাম হচ্ছে ইনলাইনে, আর এখন করেছি ইন্টারনালে। আচ্ছা, আমি চাই পিটা এখন মাঝখানে আসুক, তাহলে আপনি এই যে এটার নিচে লেখেন হচ্ছে টেক্সট অ্যালাইন, এক লাইনে এখানে লিখলেও কাজ করবে, এখানে লিখলেও কাজ করবে, আপনি যদি পাশাপাশি লেখেন তাহলেও কাজ করবে। তবে বেস নিয়ম হচ্ছে নিচে 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 লেখা যাতে বোঝা যায়। তো টেক্সট অ্যালাইন সেন্টার দিলে কি হবে, আমরা যদি দেখি টেক্সট অ্যালাইন সেন্টার দিলে হচ্ছে মাঝ বরাবর চলে আসবে। ঠিক আছে, আবার দেখতে পাচ্ছি এই ট্যাগের মধ্যে একটা আন্ডারলাইন আছে, তাহলে এই আন্ডারলাইনটা আমরা মুছবো কিভাবে, সেটার জন্য হচ্ছে এই ট্যাগকে ধরতে হবে, এই ট্যাগকে ধরে তাকে সাইজ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন দিতে হবে। তো ট্যাক্স ডেকোরেশন, আমরা যদি এখানে ট্যাক্স ডেকোরেশনটা বাদ দিতে চাই, যে এখানে যে ট্যাক্স ডেকোরেশন আন্ডারলাইন আছে এটাকে যদি বাদ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে ট্যাক্স ডেকোরেশন নান, এনওএনই নান লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখন যদি ব্রাউজারে কি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো হচ্ছে ট্যাক্স ডেকোরেশন নান হয়ে গেছে। তাহলে এই কাজটা কি আমরা করতে পারবো ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে? প্রবলেম হবে আমাদের? খুবই সিম্পল, খুবই সিম্পল, একটা সোজা মনে হয় না? জি হ্যাঁ, তো আমরা এগুলো প্র্যাকটিস করব, আমি জাস্ট দেখাচ্ছি কোনটা কিভাবে লিখতে হয়, ইন্টারনাল ইনলাইন কিভাবে লিখতে হয়। তো এখন আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে এক্সটার্নাল, যা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইন আওয়ার টোটাল ক্লাস। তো সিএসএস এর মধ্যে হচ্ছে আমরা একটা কাজ করব, সিএসএস এর ভিতরে একটা ফাইল তৈরি করব এক্সটার্নাল সিএসএস তৈরি করার জন্য। আচ্ছা, আমি আপাতত এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, আপনাদের যে মাইক্রোফোনটা অফ রাখেন, মাইক্রোফোনটা অফ রাখেন, আপনাদের একটু কষ্ট কথাটা বোঝা যায়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন আমাদের যে ক্লাস হচ্ছে আমাদের ক্লাস প্রো ওয়েবসাইট, এর ভিতরে কিন্তু আমরা সিএসএস একটা ফোল্ডার তৈরি করেছিলাম। ঠিক আছে, তো সিএসএস এর ফোল্ডারের ভিতরে আপনাকে সিএসএস নিয়ে কাজ করার জন্য সিএসএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করতে হবে। তো ফাইল আমরা কিভাবে তৈরি করতে পারি, প্রথমে হচ্ছে রাইট বাটন নিউ, তারপর হচ্ছে আপনার হচ্ছে টেক্সট ডকুমেন্ট, ওখানে যাবেন, গিয়ে এখানে লিখবেন হচ্ছে স্টাইল, STYL স্টাইল, আর এখানে TXT এটা কেটে দিয়ে দিবেন হচ্ছে style.css। এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখা যাবে যে এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ক্যাসকেডিং স্টাইল ডকুমেন্ট। ঠিক আছে, তার মানে সিএসএস এর ইয়া হচ্ছে .css এক্সটেনশন। আমরা দেখেছিলাম HTML এর এক্সটেনশন হচ্ছে .html, তেমনিভাবে সিএসএস এর এক্সটেনশন হচ্ছে .css। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা style.css এর মধ্যে হচ্ছে আমরা যে কাজগুলো করেছিলাম ইন্টারনাল ভাবে, ধরার পরে সাইজ করলাম, তো এই কাজগুলো আমরা করব হচ্ছে style.css এ। তো এটা করার জন্য আমার কি করতে হবে, তো HTML এটা হচ্ছে HTML আর এটা হচ্ছে CSS। তো ও তো এই HTML তো এই CSS কে চিনে না, তো ওর সাথে ওর একটা কানেকশন তৈরি করতে হবে, HTML এর সাথে CSS এর কি তৈরি করতে হবে, একটা কানেকশন তৈরি করতে হবে। তো কানেকশন তৈরি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি কোড করে লিখি তাহলে বোঝা যাবে।
কানেকশন তৈরি করার জন্য আমাদেরকে HTML এর সাথে CSS এর কানেকশন তৈরি করার জন্য আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লিংক ট্যাগ। লিংক, ঠিক আছে, লিংক ট্যাগ। তো এটা শুধুমাত্র ওপেনিং ট্যাগ হবে, ক্লোজিং ট্যাগ হবে না। তাহলে লিংক ট্যাগ ইউজ করতে হবে। লিংক ট্যাগের ভিতরে আমাকে যেটা করতে হবে, এই HTML এর সাথে যে CSS এর এটা কি হবে, একটা রিলেশন হবে। তো এটার জন্য সংক্ষেপ হচ্ছে REL, রেল, এটা অ্যাট্রিবিউট। রিলেশন সমান সমান কি, কিসের রিলেশন? স্টাইল শীটের রিলেশন হবে, স্টাইল শীটের রিলেশন হবে। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি? তো লিংক রিলেশন সমান সমান হবে স্টাইল শীট। আর হচ্ছে এটার ভিতরে হচ্ছে আপনার একটা হাইপার রেফারেন্স দিতে হবে, মানে এই স্টেপ। ঠিক আছে, এই স্টেপের ভিতরে আপনি কাকে চিনাতে চান, কার সাথে কার রিলেশন করতে চান। এই যে সিএসএস ফোল্ডারের সাথে style.css সিএসএস ফোল্ডারের ভিতরে style.css কে রিলেশন তৈরি করতে চান, তাহলে এখানে আপনাকে লিখতে হবে সিএসএস এর ভিতরে ওর নাম লিখতে হবে। ওই নাম হচ্ছে style.css। যদি আপনার নামটা টাইপ করে ভুল হয়, তাহলে এখান থেকে যে রিনেম, যে রিনেম অপশন আছে, রিনেম করে কন্ট্রোল এ দিয়ে ধরবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে জাস্ট বসায় দিবেন। ঠিক আছে, তাহলে লিংক রিলেশন সমান সমান হচ্ছে স্টাইল শীট। আর এই স্টেপের ভিতরে দিলাম হচ্ছে css/style.css। ঠিক আছে, তারপরে আরেকটা ইউজ করতে হয় টাইপ, টাইপ দিতে হয়। টাইপ না দিলে হবে আশা করি। তো টাইপ দিতে হবে হচ্ছে আপনার text/css। ঠিক আছে, তাহলে আমি এখানে তিনটা অ্যাট্রিবিউট অ্যাড করেছি, সেটা হচ্ছে রিলেশন, তারপর হচ্ছে এই স্টেপ, তারপর টাইপ। এই জিনিসটা আপনাকে করতে হবে যখন আপনি এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করবেন। বুঝতে পেরেছি তো? বুঝতে পেরেছি। আরেকবার একটু বললে ভালো হতো। জাস্ট লিংক ট্যাগ ইউজ করেছি, লিংক ট্যাগের ভিতরে হচ্ছে রিলেশন দিয়েছি, স্টাইল শীট, হাইপার রেফারেন্স দিয়ে চিনিয়ে দিয়েছি যে হচ্ছে কোন কার সাথে কার রিলেশন করব। এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে style.css টাকে রিলেশন করব। আর টাইপটা দিয়েছি text/css। জি, বুঝি না। এই যে লিংক REL, এরপরে যে ইনভাইটেড করার পরে এই স্টাইল শীট, এরপরে .cs, এই লাইনটা যদি মুখস্থ করে লিখে দিই, তাহলে কি এটা এই টেবিল তৈরি হয়ে যাবে? দেখেন, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনাকে দেখেন লিংক লিখবেন, শুধু লিংক লিখে ট্যাব দিলে তৈরি হয়ে যাবে। আপনাকে যে এডিটর ইউজ করবেন, এটা হচ্ছে LINK লিখবেন, লিংক লিখে ট্যাব দিলে তৈরি হয়ে যাবে। তো সব কিছু তৈরি করে দিয়ে দিচ্ছে, রিলেশন, টাইপ। তো আপনি শুধু এই স্টেপের ভিতরে ভ্যালুটা দিয়ে দিবেন, সিএসএস এর ভিতরে style.css। আমার মনে হয় না এর চেয়ে ইজি কিছু আছে। মুখস্থ করার কোনো প্রয়োজন আছে বলেন? আপনি আবার দেখেন, এখানে জাস্ট LINK লিখবেন, লিংক, লিংক লিখে ট্যাব দিবেন, ট্যাব, এই যে ট্যাব, লিংক, LINK, লিংক, লিংক লিখে ট্যাব দিবেন, তৈরি হয়ে গেল। তারপরে এই স্টেপের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে style.css। এর চেয়ে সহজ মনে হয় না আর পৃথিবীতে কিছু আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে আমাদের HTML এর সাথে CSS এর একটা কানেকশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এখন এক্সটার্নাল সিএসএস টাকে, যে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস, আমি এটাকে কিভাবে ওপেন করব? তো এটা এখানে সিএসএস এর ভিতরে গিয়ে যে আপনি দেখতে পারবেন সিএসএস style.css, যে এটা হচ্ছে আমাদের style.css, এটা হচ্ছে আমাদের index.html। তো আমরা এই দুইটাকে পাশাপাশি রাখবো। কিভাবে রাখবো? মানে আমি এটাকেও দেখবো, আবার style.css টাকেও দেখবো, দুইটাকেও দেখতে চাই, দুইটাকেই দেখতে চাই। তাহলে আমি হচ্ছে এখানে এই যে ভিউতে যাব, ভিউতে গিয়ে আমি এখানে লেআউটে যাব। লেআউটে গিয়ে এখানে আমি যদি দুইটাকে দেখতে চাই তাহলে কলাম 2, আমি যদি তিনটাকে দেখতে চাই তাহলে কলাম 3, আমি যদি চারটাকে দেখতে চাই কলাম 4। ঠিক আছে, কলাম মানে কলাম আকারে দুইটা আসবে। আর রো দিলে রো বরাবর দুইটা আসবে, উপরে HTML নিচে CSS, অথবা উপরে CSS নিচে HTML। উপরে নিচে হবে, রো রো দিলে উপরে নিচে হবে, আর কলাম দিলে হচ্ছে পাশাপাশি হবে। তাহলে আমি যদি কলাম দিই তাহলে দেখা যাবে যে কলাম, এখানে একটা কলাম হয়েছে, এখানে একটা কলাম হয়েছে। আপনি জাস্ট style.cs টাকে ধরে এখানে ধরে টেনে এখানে রাখবেন, তাহলে হয়ে গেল। তাহলে এটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। দেখেন এটাকে ছোট বড়, এই যে এটা যখন আসবে, যে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি? দুটোকে বুঝতে পেরেছি তো? আচ্ছা, একটু দাঁড়ান, ছোট, আচ্ছা একটু দাঁড়ান, ছোট ভাই একটা মেসেজ দিয়েছে, ওকে আমি করতেছি, রিপ্লাই দিই। আচ্ছা, আমি যেটা করতেছি সেটা হলো
যে এখন আমরা দেখেন স্টাইল ডট সিএসটাকে অন্য একটা ট্যাবে ওপেন করেছি। তো আমরা এখন এইটাকে স্টাইল করব, মানে পিকে একে স্টাইল করব। তো আগের মতোই হচ্ছে আমাকে এখানে আর কোনো ট্যাগ ইউজ করতে হবে না, জাস্ট ধরবেন ধরবেন যাকে যাকে সাইজ করবেন তাকে জাস্ট ধরবেন, ধরে যে বাঁধবেন, বেঁধে না তারপর মারামারি দিবেন। তো মারামারি করবেন কিভাবে? প্রপার্টির মাধ্যমে। কালার, ধরুন আমি কালার চাই হচ্ছে রেড, কালার রেড যখন ইউজ করব তখন এখানে এই যে এটাকে রিফ্রেশ করব, আমি index.html রিফ্রেশ করব, দেখেন এই যে কালার রেড অলরেডি চলে এসেছে। ঠিক আছে, আমি চাই এটা মাঝখানে আসুক, তাহলে আমি এখানে কি করব? টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, ধরেন আপনার যে সিএসএস এর সাথে কানেকশনটা এটা হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? ধরেন আপনি এখানে স্টাইল নিয়ে লিখেছেন STYL, স্টাইল তো আর হলো না, আপনাকে তো ফুল নেম লিখতে হবে। তো আপনি ভুল লিখেছেন, আপনি জানেন না যে আসলে এটা ভুল হয়েছে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে স্টাইল সেটার সাথে লিংক হয় নাই? তো সেটা দেখার জন্য আপনি একটা কাজ করতে পারেন, এখানে যাবেন, যাওয়ার পরে ওই যে ভিউ পেজ সোর্সে যাবেন। সোর্সে যাওয়ার পরে আপনি এই যে স্টাইল ডট সিএস এটাতে ক্লিক করবেন। যদি এটাতে ক্লিক করার পরে এটা আসে ইউর ফাইল ওয়াজ নট ফাউন্ড, তার মানে আপনার এখানে কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, একটু দেখবেন যে আপনার এখানে নামটা ঠিকমতো আছে কিনা, ফোল্ডারটা ঠিকমতো আছে কিনা। ঠিক আছে, তো আপনি ঠিক করে দিলে আপনাকে তখন ওইটা দেখাবে না। আমি আবার এখানে যাচ্ছি, যে এখানে আমি তখন কিন্তু এই ফাইল ওয়াজ নট ফাউন্ড না, তখন এই কোডগুলো দেখাবে। এটা দিয়ে আপনি হচ্ছে টেস্ট করতে পারেন যে আপনার কানেকশনটা ঠিকমতো আছে কিনা। কানেকশনটা ঠিকমতো না থাকলে কিন্তু সিএসএস প্রপার্টি কাজ করবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। স্যার আচ্ছা, জি। ভয়েসটা বন্ধ করা। আচ্ছা, তাহলে কারোর কোনো প্রবলেম আছে যে ইন্টারনাল এক্সটার্নাল কোনো প্রবলেম হবে? আচ্ছা, তাহলে আমি যদি আরেকটা ইয়াটাকে ট্যাগকে সাইজ করতে চাই, তাহলে আমি ওই এটা তো পি এর জন্য, এই হচ্ছে পি এর জন্য আমি এ কে সাইজ করবো, তাহলে এ কে আবার ধরবো, ধরে হচ্ছে বাদে ধরুন আমি এখানে ইউজ করলাম টেক্সট ডেকোরেশন দিলাম হচ্ছে নাম। তাহলে দেখা যাবে হচ্ছে আমার, আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন টেক্সট ডেকোরেশন নাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধরেন ধরেন হচ্ছে আপনাকে যদি কেউ বলে যে হুইচ ইজ বেটার, ইনলাইন ইন্টারনাল না এক্সটার্নাল, অথবা যদি বলে যে ইনলাইন ইন্টারনাল এক্সটার্নাল এই দুটার মধ্যে কার প্রায়োরিটি বেশি, প্রায়োরিটি তো বুঝেন, মানে কার অগ্রাধিকার বেশি। আমি যদি ইনলাইনে একটা প্রপার্টি অ্যাড করি আর এক্সটার্নাল একটা প্রপার্টি অ্যাড করি, তাহলে কোনটা পাবে? ঠিক আছে, আমি ধরেন হচ্ছে আমি পি এর কালার এখানে কি দিলাম রেড, এক্সটার্নাল ভাবে রেড দিয়েছি। এখন যদি আমি ইনলাইনের মাধ্যমে আমি যদি স্টাইল ইউজ করি, আমি যদি বলে দিই যে তোমার কালার হচ্ছে ব্লু, তাহলে কোনটা পাবে? বলতে পারবেন কোনটা পেতে পারে? আপনাদের একটা দেখি, আম, বলেন কোনটা পাবে, কোনটা পেতে পারে, ইনলাইনটা পাবে না এক্সটার্নালটা পাবে? এক্সটার্নালটা পাবে। এক্সটার্নাল হবে, কারণ ওটা কম লেখছে, ওইটা মেন যে মানে আমাদের যে ইটা আছে কম্পাইলার, ওইটা কম লেখছে, ওইটা কোনটা পাবে, মানে ইনলাইন পাবে না এক্সটার্নাল পাবে বলেন? এক্সটার্নাল। এক্সটার্নাল পাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখন যদি আমি এটা কি করি, কোনটা পেয়েছে দেখেন তো। ইন্টারনাল। ইনলাইন পেয়েছি, ইনলাইন। ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি, ইনলাইনে যেটা লিখবেন সেটার প্রায়োরিটি অবশ্যই বেশি। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে দেখেন প্রত্যেকটা কোড লাইন বাই লাইন কাজ করে, তো আগে কাজ করছে কোনটা? এক্সটার্নাল, মাথায় রাখেন, আগে কাজ করছে কোনটা? এক্সটার্নাল, মানে এই কোডগুলো কাজ করছে, তারপরে সে এখানে আসছে, এখানে এসে এটাকে আবার ব্লু করছে। তাহলে কোনটা পাবে শেষ পর্যন্ত কোনটা পাবে? হ্যাঁ, কারণ এখানে উপর থেকে নিচের দিকে কাজ করতেছে, এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ, উপর থেকে নিচের দিকে। আর যদি বটম আপ হয় মানে নিচ থেকে উপরের দিকে। তাহলে এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, লাইন বাই লাইন কাজ এক্সিকিউট হচ্ছে। তো প্রথমে তো কাজ করতেছে, কালার রেড বানাচ্ছে, বানানোর পরে সে আবার এটাকে পেলো, পেয়ে এটাকে আবার ব্লু করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি। তাহলে আমরা যদি আমরা লিখে দিই যে ইনলাইন is greater than internal is greater than external। ঠিক আছে,
মানে এক্সটার্নাল হচ্ছে ইন্টারনাল সিএসএস এর প্রায়োরিটি বেশি, আবার ইন্টারনাল হচ্ছে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি। বুঝতে পেরেছি? প্রবলেম আছে কোনো? আচ্ছা, প্রবলেম নাই। আচ্ছা, আমি একটু ওটা খেয়ে নিই। আচ্ছা, তারপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা কিন্তু অলরেডি ট্যাক্স ডেকোরেশন জেনে গেছি, তারপর হচ্ছে শিখবো হচ্ছে ট্যাক্স ট্রান্সফর্ম। তো আমি এখন যে প্রপার্টি গুলো ইউজ করবো সবগুলো আমি হচ্ছে এক্সটার্নাল সিএসএস ইউজ করবো, এখন আর আমি হচ্ছে ইনল্যান্ডস বা ইন্টারনাল ইউজ করবো না। তো আপনারা প্র্যাকটিস করার সময় দুইটাই করবেন যাতে আপনাদের মনে থাকে, তাহলে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের মনে থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা ট্যাক্স ট্রান্সফর্ম। তো ট্যাক্স ট্রান্সফর্ম কি করে একটা টেক্সটকে হচ্ছে বড় লেখাকে, বড় হাতের লেখাকে ছোট হাতের লেখাতে কনভার্ট করে, হতে পারে ক্যাপিটালাইজ, হতে পারে আপার কেস, হতে পারে লোয়ার কেস, হতে পারে, আমরা দেখবো যে কোনটা কি জিনিস। তো আমরা এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি যে এখানে আপনারা লিখে দিকে লিখতে পারেন। আমি এটাকে একটু জুম আউট করছি। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? তাহলে এখানে টেক্সট দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে দেখা গেলে দেখেন ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ হতে পারে, অথবা হতে পারে আপার কেস, হতে পারে আপার কেস, আপার কেস হতে পারে লোয়ার কেস। ক্যাপিটালাইজ, আপার কেস, লোয়ার কেস, তিনটা ভ্যালু হতে পারে। আমরা দেখি আরো কিছু ভ্যালু আছে কিনা। এটা দেখার জন্য আপনি কোথায় যাবেন, আমি বললাম যে এখানে যাবেন W3 স্কুলস, এখানে আপনি টেক্সট নেগোসিয়েশন কোথায় আছে দেখবেন, টেক্সট ট্রান্সফর্ম, সরি টেক্সট ট্রান্সফর্ম, এই যে টেক্সট ট্রান্সফর্ম, এখানে যাবেন, যাওয়ার পরে আপনি প্রপার্টির ভ্যালুগুলো দেখতে পারবেন। এই দেখেন আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, এগুলাই মেবি যে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, ঠিক আছে। আর হতে পারে নান, নান হতে পারে। তো আমরা বেসিক্যালি হচ্ছে তিনটা জানি, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, ঠিক আছে। তো আমরা দেখি যে কোনটার কাজ। ধরেন আমি হচ্ছে এই যে পি, পি লেখাগুলো কিরকম আমরা দেখি। পি হচ্ছে গিয়ে ও যে একটু খেয়াল করেন এখানে প্রথম আমি একটা কাজ করি, সবগুলোকে ছোট হাতের বানাবো, মানে সবগুলো লেখাকে ছোট হাতের বানাবো। এখানে যত ধরনের লেখা থাকবে, যত ধরনের অ্যালফাবেট আছে, সবগুলোকে ছোট হাতে তৈরি করব। তো আমি এখানে যে প্রপার্টিটা ইউজ করবো সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, TEXT, টেক্সট ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হচ্ছে লোয়ার কেস, লোয়ার কেস দিলে হবে, ছোট হাতের হবে। তো আমি যদি এটাকে একটু দেখাই আপনাদের, কি লিখেছি, টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস। এখন যদি আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে সবগুলো লেখা হচ্ছে লোয়ার কেসে হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি যদি চাই যে সবগুলো লেখা আপার কেস হবে, আপার কেস মানে হচ্ছে সবগুলো লেখা হচ্ছে বড় হাতের, তাহলে আমি এখানে দিব হচ্ছে আপার কেস, UPPER, আপার কেস। তাহলে যদি এখন আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো সবগুলো লেখা এখন আপার কেসে হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে ক্যাপিটালাইজ মানে কি? ক্যাপিটালাইজ জিনিসটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা একটা এখানে একটা কাজ করতে পারি, এখানে সবগুলো লেখা ছোট হাতে করে দিই, ছোট হাতে, রিজনেন্ট ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ঠিক আছে, ছোট হাতে করে দিলাম। তো এখন কি হবে, আমি যদি এটাকে এখানে প্রপার্টিতে অ্যাড করলাম না, এই প্রপার্টিতে অ্যাড করলাম না, তো আমি এখানে এটাকে আমি যদি রান করি তাহলে দেখা যাবে সবগুলো লেখা ছোট হাতের আছে। তাহলে আমি এখন এটার মধ্যে ক্যাপিটালাইজ ইউজ করব। তো আমি এখানে লিখি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ যখন আমি দিব তখন দেখা যাবে যে আমি দেখতে পাচ্ছি এখানে সবগুলো লেখা ছোট হাতের। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখব যে প্রথম ওয়ার্ডের প্রথম লেখাটা হচ্ছে বড় হাতের, এটা দেখেন এই যে ডিটা বড় হাতের, এটা বড় হাতের, ডিটা বড় হাতের। তো আশা করি আপনারা হচ্ছে ক্যাপিটালাইজ জিনিসটা বুঝতে পেরেছেন, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেখাটা থাকবে সেটা হচ্ছে বড় হাতে করে দিবে, ঠিক আছে। ক্যাপিটালাইজের কাজ হচ্ছে এটা, বুঝতে পেরেছি তো? ঠিক আছে, তাহলে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে তিনটা প্রপার্টি, তিনটা ভ্যালু থাকবে, সেটা হচ্ছে আপনার ক্যাপিটালাইজ, আপার কেস, আর হচ্ছে লোয়ার কেস, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আপনার টেক্সট শ্যাডো। তো টেক্সট শ্যাডোটা কি করে আমরা যদি একটু দেখি,
আমরা টেক্সট শিডিউল ভ্যালুটা কিভাবে দিতে পারি একটু খেয়াল করি। ধরেন আমি পি ট্যাগের ভিতরে ট্যাক্স শিডিউল দিব। তো ট্যাক্স শিডিউল জিনিসটা বুঝতে হলে আমি লিখি, তারপরে আপনাদেরকে বুঝাই দিব যে ট্যাক্স শিডিউলটা কিভাবে কি কাজ করে ট্যাক্স শিডিউল। আমি এগুলো আপনাকে দেখাবো যে 0 পিক্সেল কেন দিলাম, এটা কেন দিলাম, কোনটা কি কাজ করতেছে আমি দেখাবো আপনাদের। আচ্ছা, এখন যদি আমি এটাকে ব্রাউজ করি, এখানে যদি আমি তাহলে দেখতে হবে কোনো ইফেক্ট পাবো না, আমরা কোনো ধরনের ইফেক্ট দেখতেছি না যে এটা লেখার পরে। তো আমি যদি এটাগুলোকে বাড়াই, ধরেন আমি এটাকে দিলাম 4 পিক্সেল, ঠিক আছে, তাহলে দেখি কি কি হয়। পিক্সেল জিনিসটাকে এগুলো আসবে, ঠিক আছে। এই যে 4 পিক্সেল দেওয়াতে কি হচ্ছে একটু খেয়াল করেন যে এই যে লেখাগুলা একটু আপনার ডানে চলে গেছে। দেখেন ডব্লিউ আগে ছিল এখানে, ডানে না বামে দেখেন তো, একটু বামে চলে গিয়েছে না। আমাদের একটু জুম করে বোঝা যাবে। আমি একটু এটাকে আরো বাড়াচ্ছি, আমি 10 পিক্সেল দিলাম, ঠিক আছে, তাহলে দেখা যাবে কি দেখেন, এই যে ডানে না বামে কোথায় গিয়েছে বলেন তো, কোথায় গিয়েছে, পিছনের দিকে সরে গিয়েছে না ডানে চলে গেছে। এই দেখেন কালোটা 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 কিন্তু হচ্ছে ট্যাক্স শিডিউল, কারণ আপনি কিন্তু কালার দিয়েছেন ব্লু, ওই যে পি এর কালার কিন্তু ব্লু। তাহলে এই যে ট্যাক্স শিডিউল কোনটা, কালোটা কালোটা মানে লেখাটা, মানে আমি যে পরে যে ডব্লিউ ই বি দেখেন এই লেখাটা একটু কোথায় গিয়েছে, ডানে গিয়েছে, একটু খেয়াল করেন যে ডানে গিয়েছে, ডানে সরে গেছে, সর্বশেষ দেখেন অ্যান্টিটা ডানে গিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম যে জৈবিক এটার কাজ হচ্ছে ডানে সরানো, ঠিক আছে, ডানে বামে সরানো। তাহলে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ডানে বামে সরানো, আর এটার কাজ হচ্ছে কি উপরে নিচে সরানো। আমি যদি এখানে বাড়াই দিই, যেমন 5 পিক্সেল দিলাম, তাহলে এখন দেখেন কি হয়, এই দেখেন একটু উপরে নিচে চলে গেছে, একটা উপরে একটা নিচে। তাহলে প্রথমটার কাজ হচ্ছে ডানে বামে সরানো, পরেরটার কাজ হচ্ছে উপর নিচে সরানো, ঠিক আছে। তারপরটার কাজ কি আমরা যদি দেখি, তারপরটা হচ্ছে আপনার ধরেন আমি যদি এখানে 5 দিই বা 4 দিলাম, 4 দিলাম, তাহলে কি হবে একটু খেয়াল করি। দেখেন একটু ঝাপসা হয়ে গেছে, মানে এই যে এটা এক শিডিউল, বাট লেখাটা ঝাপসা হয়ে গেছে। তো আমরা একটু 4 পিক্সেল না দিয়ে আমরা হচ্ছে 10 পিক্সেল দিলাম, মানে 10 পিক্সেল দিলে এটা হচ্ছে আরো আরো ঝাপসা হবে। তো আমরা 1 পিক্সেল দিই, তাহলে দেখি কি হয়। মানে আমি যত বেশি দিব ঝাপসাটা তত বেশি হবে, ঠিক আছে, ঝাপসাটা তত বেশি হবে। তো আমার এটা হচ্ছে শিডিউল, নিচেটা হচ্ছে শিডিউল। তো আমি কি করেছি, এই লেখাটা কোথা থেকে শুরু হবে, 10 পিক্সেল, 10 পিক্সেল ডানে সরবে, দেখেন 10 পিক্সেল ডানে সরেছে। মানে এই যে লেখাটা, এই লেখাটা থেকে এই লেখাটা 10 পিক্সেল ডানে সরেছে, নিচে নেমেছে 5 পিক্সেল, নিচে নেমেছে 5 পিক্সেল, এবং এটা ব্লার হয়েছে আপনার 4 পিক্সেল, ঠিক আছে, 4 পিক্সেল 1 পিক্সেল। আপনি যদি কমাই দেন, ধরেন আমি দিলাম হচ্ছে 0 পিক্সেল, এখানে দিলাম হচ্ছে সাপোজ 4 পিক্সেল, এখানে দিলাম সাপোজ 2 পিক্সেল, এগুলো দিয়ে দেখবেন আসলে কোনটা বেটার হয় দিলে। দেখেন এখন কি হয়, এখন এটা মনে হবে যে নিচে কিছুটা শেডের মতো দেখাচ্ছে। তো আমি এটাকে 4 পিক্সেল না দিয়ে আমি দিলাম হচ্ছে 1 পিক্সেল, তাহলে আমি এটা শেডুটা দেখতে ভালোভাবে, এই যে দেখেন শেডু তৈরি হয়েছে, এই যে এটা শেডুর মতো দেখাচ্ছে, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে ট্যাগ শেডুর কাজ হচ্ছে কোনো লেখার মধ্যে একটা শেডু তৈরি করা। তো প্রথমটা হচ্ছে গিয়া কতটুকু পরিমাণ ডানে সরবে, পরেরটা হচ্ছে কি পরিমাণ নিচে নামবে, আর পরেরটা হচ্ছে গিয়া কি পরিমাণ সে ইয়া হবে, ঝাপসা হবে, আর পরেরটা হচ্ছে কি কালার দিবে। আপনি যদি কালার অন্য কালার দেন, সাপোজ রেড দিলেন, তাহলে এই কালারটা কি হবে, রেড হবে। দেখেন এই যে রেড টাইপের হয়ে গেছে, ঠিক আছে। আশা করি আপনারা হচ্ছে শেডু নিয়ে কাজ করতে পারবেন। এনি প্রবলেম? প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা কি করব, এক্সটার্নাল লিঙ্কের ব্যবহার করব না এগুলো সব। জি, এখানে এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার করেছি, আপনারা চেষ্টা করবেন এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য। তো আমরা খুব কম ইউজ করব, ইন্টারনাল আর ইনলাইন না পারতে আর কি, ঠিক আছে। কখন ইউজ করব কখন ইউজ করবো না, এগুলো আপনাদের আরো অনেক ক্লাস নিতে হবে, তখন বুঝতে পারবেন। আচ্ছা, তো ট্যাক্স শিডিউলটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা হচ্ছে নতুন একটা প্রপার্টিতে যাচ্ছি, সেটা হলো ফ্রন্ট স্টাইল। ফন্ট স্টাইলে যাচ্ছি। ফ্রন্ট স্টাইলটা কি, আচ্ছা আমরা যদি এখানে দেখি যে ফন্ট স্টাইলের কি কি ভ্যালু হতে পারে, আমরা এখানে সার্চ করি ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল।
ফন্ট স্টাইলের কি কি ভ্যালু হতে পারে। ফন্ট স্টাইলের আমরা তো জানি একটা লেখা ইটালিক করার জন্য আমরা ট্যাগ ইউজ করেছি ইএম অথবা আই, তাই না? তো আমরা এখন থেকে ইএম বা আই কোনোটা ইউজ করবো না, আমরা হচ্ছে ফন্ট স্টাইল ইউজ করবো। ফন্ট স্টাইল যেমন হতে পারে ইটালিক হতে পারে, নর্মাল হতে পারে, আর একটা হচ্ছে অবলিক হতে পারে। তো আরো কিছু দেখে আছে কিনা, তিনটাই হবে। একটা হচ্ছে নর্মালি থাকবে নর্মাল ভাবে, তারপর হচ্ছে ইটালিক, তারপর হচ্ছে অবলিক, তারপর হচ্ছে এই তিনটা নর্মাল, ইটালিক, অবলিক, ঠিক আছে? তাহলে ফন্ট স্টাইলের ভ্যালু হচ্ছে তিনটা, নর্মাল, ইটালিক, অবলিক। আমি লিখে দিচ্ছি তাহলে হচ্ছে ফন্ট। আচ্ছা, টেক্সট শিডিউলটা তো লিখি নেই, আপনাদের এটা দিয়ে দিব এই ফাইলটা, টেক্সট শিডিউল। টেক্সট শিডিউলের মধ্যে প্রথমটা হবে হচ্ছে আপ না সরি রাইট, তারপর হচ্ছে আপনার বটম, তারপর হচ্ছে আপনার ব্লার, তারপর হচ্ছে আপনার কালার। তো আমি এটা কিভাবে দেয় আমি শিখালাম আপনাদের। প্রথমে দিলাম হচ্ছে কিভাবে 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, তারপর হচ্ছে কালারের নেম। তো এই 0 পিক্সেল মানে কি, রাইটে কতটুকু সরবে, বটম মানে কি এই বটমে কতটুকু যাবে, ব্লার মানে কি এই যে ব্লার কতটুকু হবে, আর কালার আপনি নেম ইউজ করবেন মানে যে কালারটা আপনি দিতে চান, ঠিক আছে? আপনাকে এইটা বুঝতে পেরেছেন আমি যেটা লিখেছি, এটা বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা নতুন একটা প্রপার্টি দিয়ে আসা, সেটা হলো একটু আগে যেটা বললাম ফ্রন্ট স্টাইল S2Y স্টাইল। তো এখানে হবে আপনাদের হচ্ছে ক্যাপিটালাইজ, সরি ফন্ট স্টাইল হচ্ছে ইটালিক, তারপর হতে পারে নরমাল, তারপর হতে পারে আপনার হচ্ছে অবলিক। তো ডিফল্ট ভাবে থাকবে হচ্ছে নরমাল, ডিফল্ট যেটা মানে আপনি যদি কোনো ফন্ট স্টাইল অ্যাড না করেন তাহলে ডিফল্টে যেটা পাবে সেটা হচ্ছে নরমাল। আপনি চাইলে অন্য ফন্ট যখন ইউজ করবেন তখন ইটালিক দিতে পারেন অথবা অবলিক দিতে পারেন। তো আমি দেখাচ্ছি ইটালিকটা কিভাবে দেয়। তো ধরেন আপনি হচ্ছে এই যে লেখাটা কি, এই যে আপনার যে লেখাটা আছে এটা একটু বাঁকা বানাতে চান, মানে ইতালিক করতে চান। আমরা তো হচ্ছে শিখেছিলাম HTML এ কিভাবে ইতালিক করে, সেটা হচ্ছে আই ট্যাগের মতো অথবা ইএম ট্যাগের মাধ্যমে। তো আমরা এখন যেটা CSS এর মাধ্যমে ইউজ করব। তো এখানে হচ্ছে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ফন্ট স্টাইল, সেটা হবে হচ্ছে ইতালিক। তো দেখেন এখানে আমি যখন ইউজ করার পরে যখন আমি ব্রাউজারকে রিফ্রেশ করব তখন দেখা যাবে যে লেখাটা একটু বাঁকা হয়ে গিয়েছে। তো যে কাজটা আমরা হচ্ছে কিসের মাধ্যমে আমরা আপনার আই ট্যাগের মাধ্যমে অথবা ইএম ট্যাগের মাধ্যমে করতে পারতাম, সেই কাজটা কিন্তু আমরা এখানে করেছি। আচ্ছা, এখন যদি আমরা অবলিক দিই, অবলিক দিলে কি হয় দেখি আমরা, অবলিক এটা কোনো ইফেক্ট আছে কিনা দেখি। অবলিক যখন অ্যাপ্লাই করব তখন কি হবে, তখন আসলে অবলিক আর ইটালিক একই, এটা কেন যে ওরা তৈরি করছে আমি জানি না। তো দেখেন সেম ইফেক্ট হচ্ছে, ঠিক আছে? তো নরমালি আমি যতটুকু জানি যে ফন্ট স্টাইলের ভ্যালু হয় দুইটা, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে ইটালিক। এই অবলিকের কোনো আমরা ইফেক্ট পাচ্ছি না। দেখি এখানে ওরা কি দিয়েছে ওদের এক্সারসাইজে, আমরা তো কোনো ইফেক্ট পেলাম না। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে ইটালিকটা ইউজ হবে। এই দেখেন একই যে দিস ইজ এ প্যারাগ্রাফ ইটালিক, দিস ইজ এ প্যারাগ্রাফ অবলিক, দেখেন সেম জিনিস মনে হচ্ছে, তাই না? মানে দুটোটাই কি করে, ইটালিক তৈরি করে, দুটোটাই হচ্ছে ইটালিক তৈরি করে, একই রকম টাইপের, সেম। তো কোনো ডিফারেন্ট পাচ্ছেন আপনারা এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্ট খুঁজে পাচ্ছেন? সেম জিনিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা বুঝলাম, এটা হচ্ছে আমাদের কোনটা যেন ফ্রন্ট স্টাইল। আচ্ছা, এখন হচ্ছে ফন্ট সাইজটা কি? ফন্ট সাইজটা হচ্ছে আপনার এই যে লেখাটার সাইজটা আপনি সেট করে দিতে পারবেন যে আপনি কি পরিমাণ দেখতে চান, ঠিক আছে? তো ফন্ট সাইজ দেওয়ার জন্য আপনাকে যে প্রপার্টিটা ইউজ করবে সেটা হলো ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজ আপনি দিতে হবে পিক্সেল বলতে বোঝাচ্ছি যে আপনি ধরেন আমি একটা লেখি তাহলে বুঝতে পারবেন, এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা, আমি এখানে কন্ট্রোল মাইনাস দিয়ে 100% করে দিলাম, তাহলে 100% এখন জুম ছিল 100%। আচ্ছা, এখন দেখেন এই যে আমার লেখাটা এটা হচ্ছে একটা ডিফল্ট একটা সাইজ, দ্যাট মিনস আমার এই যে পি ট্যাগের যে পরিমাণ মানে সাইজ হওয়ার কথা সেই পরিমাণ সাইজ এখানে নিয়ে গেছে। তো আমি চাই ওর সাইজটা একটু বড় হবে, একটু বড় দেখাবে। তো আমি এখান থেকে কি ইউজ করবো হচ্ছে ফন্ট সাইজ। তো
তো আমি দেখি প্রথমে কমাই দিয়ে দেখি কি হয়, 10 পিক্সেল পিক্সেলে দিব আমরা 10 পিক্সেল, ঠিক আছে। সাইজ দেওয়ার জন্য হচ্ছে পিক্সেল আকারে দিতে হবে। তো এখানে দেখেন .10 পিক্সেল দিলে আরো ছোট হয়ে গিয়েছে, আমরা তাহলে একটু বাড়াই আমাদের মতো করে দেব, যে আমরা দেখি 20 পিক্সেল দিলে কি হয়। আপনি দিয়ে দেখবেন যে কোনটা আপনার জন্য বেটার হয়, কোনটা আপনার ওয়েবসাইটে ফুটে, ঠিক আছে। 10-20 পিক্সেল দেওয়াতে এরকম হয়েছে, আপনি আরো বাড়ান। আপনি যদি 50 দেন তাহলে কি হয় দেখি, 50 পিক্সেল। আপনি যখন ইউজ করবেন তখন দিতে দিতে বুঝতে পারবেন যে আসলে কোনটা আমার ওয়েবসাইটে দিলে ভালো হবে। এটা হচ্ছে 50 পিক্সেল। আপনি 100 পিক্সেল দিলে আরো ভালো হবে, ঠিক আছে। তো আপনি কিরকম চান ঠিক ওইভাবে আপনি সাইজটা দিবেন, ঠিক আছে। আশা করি পিক্সেল নিয়ে কোনো কথা হবে না এবং ফন্ট সাইজের ব্যাপারে কোনো কথা হবে না। তো এটা আপনার নিজের মতো, আপনি কি পরিমাণে আপনি চান আপনার ব্রাউজারকে ব্রাউজারের মধ্যে কি পরিমাণে বড় চান, কি পরিমাণ ছোট চান, ঠিক আছে। আবার মোবাইলে কিরকম দেখাবে এটার জন্য কিন্তু আলাদা কিছু ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা মিডিয়াগুলো ইউজ করবো আর কি, যে মোবাইল ভিউতে কিরকম দেখাবে, ট্যাব ভিউতে কিরকম দেখাবে, ডেস্কটপে কিরকম দেখাবে, বড় স্ক্রিনে কিরকম দেখাবে, এটার জন্য আমরা মিডিয়াগুলো ইউজ করতে হবে। তো ইনিশিয়ালি হচ্ছে ল্যাপটপের জন্য আমরা কাজ করতেছি, ল্যাপটপে এখন এরকম ভাবে দেখাবে। মোবাইলের জন্য হয়তো পুরা ফুল উইথ দেখেন মোবাইলে এরকম হয়ে যাবে, ব্যাপার ছোট মোবাইলের স্ক্রিন তো আরো ছোট হয়, মোবাইলে আবার এরকম দেখাবে, ঠিক আছে। তো মোবাইলের জন্য আমরা কাজ করব, এখন আমরা ল্যাপটপ নিয়ে কাজ করতেছি, ল্যাপটপের স্ক্রিনটা নিয়ে কাজ করতেছি। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে একটা সাইজ ডিক্লেয়ার করে দিতে হবে, যে মোবাইল ভিউ থেকে এরকম দেখাবে, ডেস্কটপে কিরকম দেখবে, ট্যাবলেটে কিরকম দেখবে, ঠিক আছে। তো আচ্ছা, তার কোনো কোশ্চেন নাই তো এই ব্যাপারে? আচ্ছা ভাইয়া, জি ওই এই যে ফন্ট সাইজ পরিবর্তন করার যে বিষয়টা, এটা কি আমরা যে হেডলাইন ট্যাগ নিয়ে যে কাজ করছি H1 থেকে H6, তো এটার বদলে চেঞ্জ করা যেতে পারে কিনা? হ্যাঁ, আপনি H1 H6 এর মানে কি, এটা হচ্ছে ফিক্সড একটা সাইজ। H1 দিলে মানে হচ্ছে কি হবে, HTML এর H1 না, ফন্ট সাইজটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি নিজের মতো করে যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুকু পরিমাণ দিতে পারবেন। কিন্তু H1 দিলে কি হবে, এটা তো ফিক্সড সাইজ, মানে H1 এর যে পরিমাণ ফন্ট সাইজ এই পরিমাণ পাবে। বুঝতে পেরেছি? ফ্লেক্সিবল। হ্যাঁ হ্যাঁ, মানে ফন্ট সাইজটা দিলে কি হবে, আপনি আপনার মতো করে এটাকে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। আপনি আপনার মতো ছোট বড় করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা দেই ফন্ট ওয়েট। আচ্ছা, আমরা দেখেছিলাম যে একটা লেখাকে কিভাবে বোল্ড করা যায়, আমরা শিখেছিলাম যে কিসের মাধ্যমে, বিটেকের মাধ্যমে। বাট এখন থেকে আমরা আর বিটেক ইউজ করবো না, আমরা ফন্ট ওয়েট ইউজ করতে পারি। ফন্ট ওয়েট মানে হচ্ছে কোনো একটা লেখাকে বোল্ড করা যেতে পারে, ঠিক আছে, নর্মাল করা যেতে পারে, আবার বোল্ডার আরো মোটা করা যেতে পারে। আমরা দেখি তাহলে, এখানে আমি ইউজ করি ধরেন ফন্ট ওয়েট। আমি দিলাম হচ্ছে বোল্ড। বোল্ড মানে হচ্ছে মোটা টাইপের কিছু একটা। আমি এখানে যদি ফন্ট ওয়েট বোল্ড দেই, দেখেন একটু মোটা হয়ে গেছে। মনে রাখবেন H1 এর ফন্ট ওয়েট কিন্তু এমনিতে বোল্ড করা থাকে। H1 তে হেডলাইন, H2 তে হেডলাইন, এগুলো এমনিতে ডিফল্ট ভাবে বোল্ড করা থাকে, বাট পিটেক কিন্তু বোল্ড করা থাকে না। সেজন্য সেক্ষেত্রে আপনি যদি পিটেক কে বোল্ড করতে চান তাহলে আপনার হচ্ছে এই ফন্ট ওয়েট বোল্ড ইউজ করতে হবে। আপনি যদি আরো মোটা করতে চান তাহলে বোল্ডার ইউজ করতে হবে, আরো মোটা হবে, ঠিক আছে। বোল্ডার মনে হয় যে এখানে বোল্ডই সর্বশেষ, এর বেশি মোটা হবে না। আচ্ছা, আপনি চাইলে পিক্সেল অন্য কিছু ইউজ করতে পারবেন, যেমন 500, ফন্ট ওয়েট 500 দেওয়া যায়। 500 দিলে কি হবে আমরা দেখি, এই যে ছোট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো নরমালি আপনি ফ্রন্ট ওয়েট কি দিবেন যখন ইউজ করবেন, তখন বোল্ড অথবা নরমাল ইউজ করতে পারেন। নরমাল দিলে কি হবে, কোনো ফন্ট ওয়েট যদি বোল্ড আগে থেকে করা থাকে তাহলে এটা নরমাল হয়ে যাবে, মানে বোল্ডটা চলে যাবে। আগে থেকে যদি বোল্ড করা থাকে, যদি নরমাল দেন তাহলে ওই বোল্ডটা মুছে যাবে, বোল্ডটা চলে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নরমাল হচ্ছে বোল্ড দিলাম। বোল্ড দিলে কি হবে, একটু মোটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি। তো এটা শেষ করে আপনাদের ব্যাক দিব। তো ফন্ট ফ্যামিলি জিনিসটা কি, ফন্ট ফ্যামিলি হচ্ছে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দেখি, যেখানে ইজি, এখানে অপশনগুলো দেখেন, এখানে অনেক ধরনের ফন্ট আছে, যেমন এখানে ইজি ফন্ট, ইজি ফন্ট, ইজি ফন্ট, এই যে হ্যাঁ, আপনি যদি একটাতে ক্লিক করেন, আমি চাই যে এটা অন্য ফন্ট হোক, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে এটা দিতে পারি। তখন কি হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে না। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, মানে আপনি আপনার ওয়েবসাইটেও এরকম ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবেন। তো কিসের মাধ্যমে ইউজ করতে পারবেন, সেটা হলো হচ্ছে ফন্ট ফ্যামিলি। আপনার হচ্ছে ফন্ট ফ্যামিলির মাধ্যমে সিএসএস প্রপার্টি। তাহলে আপনি এখানে ইউজ করেন ফন্ট ফ্যামিলি,
ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি কি কি হতে পারে আমরা এখান থেকে দেখি যে ফন্ট ফ্যামিলি কি হতে পারে। যেমন দেখেন এরিয়াল হতে পারে, আরো কিছু আছে, অ্যাবাডন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে, অ্যাপটেক হতে পারে। ঠিক আছে, এখান থেকে আমরা চুজ করে যে কোনো একটা ফন্টকে নিয়ে আসবো, অথবা গুগলে সার্চ দিয়ে কোনটা বেটার হবে, ঠিক আছে, সেটা দেখতে পারবো। অথবা কোনো একটা ওয়েবসাইটে যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্টটা আপনি নিয়ে আসতে পারবেন। কিভাবে আমি দেখাচ্ছি আপনাদের। ধরেন এই যে ফন্টটাকে আপনি নেবেন, তাহলে এখানে এই যে ইনস্ট্যাক্ট করবেন, ইনস্ট্যাক্ট করে দেখি এটা করা যায় কিনা। আচ্ছা দেখেন এখানে এই যে দেখেন ফন্ট ফ্যামিলি, এই যে H1 এর ফন্ট ফ্যামিলি, এই পাশে দেখেন এইগুলো এখানে হচ্ছে HTML কোড আর এই পাশে হচ্ছে CSS কোড। তো এখানে এই যে ফ্রন্ট ওয়েট করা আছে 400 আর ফন্ট ফ্যামিলি হচ্ছে এই যে ড্রফিন প্লেন। তো আমি এটাকে কপি করে এখানে ক্লিক করলে পুরোটা ধরবে, ধরে কন্ট্রোল সি কপি করে নিয়ে আমাদের এই যে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব। এখন দেখি ফ্রন্টটা কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে এই ফ্রন্টটা ডাউনলোড করে ইউজ করতে হবে। ডাউনলোড করে কিভাবে, আজকে ক্লাসে এই টপিকসে নাই কিভাবে ফ্রন্ট ডাউনলোড করে ইউজ করতে হয়। তো দেখি এটা ফ্রন্ট কাজ করতেছে না, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে এই ফ্রন্টটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা নেই, আমাদের কম্পিউটারে নাই এই ফ্রন্টটা, যার কারণে এই ফ্রন্টটা কাজ করতেছে না। বুঝতে পেরেছি? যদি আপনাদের কম্পিউটারে যদি এই ফ্রন্টটা থেকে থাকে তাহলে হয়তো কাজ করতে পারে। অন্য ফ্রন্ট দিয়ে দেখি তাহলে আমি দেখলাম হচ্ছে জোকারম্যান, একটা ফ্রন্ট আছে জোকারম্যান। তাহলে এটা দেখি কি হয়। এই যে এটা হচ্ছে জোকারম্যান, এটা আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। তো আপনি অন্য ফ্রন্ট ইউজ করতে যখন আমি দিলাম এরিয়াল, তাহলে এটা হচ্ছে এরিয়াল ফ্রন্ট, ঠিক আছে। তো আপনার যদি এমন কোনো ফ্রন্ট চয়েস করা থাকে যেটা আপনার কাজ করতেছে না, তো ওই ফ্রন্টটা আপনি ডাউনলোড করে নিয়ে আসতে হবে, ডাউনলোড করে তারপরে আপনাকে ইউজ করতে হবে। তো আজকে ক্লাসে ফ্রন্ট মেবি ইউজ করা নাই, কীভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় আমরা নেক্সট ক্লাসগুলোতে এগুলো নিয়ে প্র্যাকটিস করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা আমি তাহলে একটু রেকর্ডিংটা অন করে দিচ্ছি, অফ করে দিচ্ছি।